রাইট ফর্ম অফ ভার্ব অ্যান্ড সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এটা আজকে আমাদের টপিক। রাইট ফর্ম অফ ভার্ব, রাইট মানে সঠিক, ফর্ম মানে গঠন, অফ ভার্ব ভার্বের সঠিক গঠন। অর্থাৎ আমরা সেন্টেন্স লিখতে গেলে অনেক সময় সাবজেক্ট অনুযায়ী ভার্ব লিখি না, বা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যেটা ফলো করে, যেটা রুল সেটা ফলো না করে আমরা ভুল লিখে ফেলি। এই ধরনের মিস্টেকগুলি যাতে আর না হয় সেই জন্যই আমাদের আজকের ক্লাস রাইট ফর্ম অফ ভার্ব অ্যান্ড সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সো কারণ আমরা ভার্ব লিখতে গিয়ে অনেক সময় এই ভুলগুলি করে ফেলি। সো আশা করি আজকের পর থেকে এই মানে মিস্টেকগুলি আর আপনাদের হবে না ইনশাল্লাহ। তো আজকের রুল নাম্বার 1, আমরা জানি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে তার ভার্বের সঙ্গে এস বাই এস যোগ হবে। সো এখানে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি সি এগুলি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে আমি ইনকারেক্ট হলো হি ইট ম্যাঙ্গো, বা কারেক্ট হবে, কিন্তু কারেক্ট হবে হি ইটস ম্যাঙ্গো। তো নেক্সট আরেকটা এক্সাম্পল, শি গো টু স্কুল এভরিডে। এই যে গো আমি ব্র্যাকেটের ভিতর রেখেছি। সো এখানে শি গোস টু স্কুল এভরিডে, আসলে আমাদের গোস লিখতে হবে কারণ শি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সো আমরা সব সময় এই সাবজেক্টকে ফলো করে তার ভার্বটা লিখব। আর কোন সাবজেক্ট থাকলে কীরকম হবে এটাই আজকের টপিক, যে কোন কোন সাবজেক্টে এবং কোন কোন বিষয় ফলো করে কীরকম ভার্ব আমার লেখা উচিত, আমাদের রাইটিংয়ে বা স্পিকিংয়ে এটা ফলো করা উচিত। আজকের টপিকটাই হচ্ছে এটা। ফর এক্সাম্পল রুল 1-এ আমি বোঝাচ্ছি এটা। আর রুল এক্সাম্পল হচ্ছে হাসান স্টাডি রেগুলারলি, হাসান স্টাডিজ রেগুলারলি। ইনকারেক্ট, হাসান স্টাডি রেগুলারলি। অ্যাকচুয়ালি হাসান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের সঙ্গে আমরা এস বাই এ যোগ করব। সো যখন দেখব আমরা শেষে ওয়াই আছে তার পরিবর্তে আই এবং শেষে ইএসটা যোগ করে দেব, স্টাডিজ। নেক্সট, হি ক্যারি হিজ স্কুল ব্যাগ। এটা ইনকারেক্ট সেন্টেন্স, কারেক্ট হবে হি ক্যারিজ হিজ স্কুল ব্যাগ। ক্যারি কেন আইএস হবে, ওয়াই এর পরিবর্তে আই হবে এবং ইএস যোগ হবে কারণ হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। নেক্সট, সাদিয়া বাই দ্য হার পেন্সিল। সো এখানে যেহেতু বাই একটা ভার্ব, তার আগে সাবজেক্ট সাদিয়া, তাই এখানে বাইস এস হবে। কারণ কি আইএস কেন হচ্ছে না? কারণ ওয়াই হলো একটা কনসোনেন্ট এবং কনসোনেন্টের পূর্বে আছে ইউ, একটা ভাওয়েল। এ ই আই ও ইউ এই 5টি লেটার হচ্ছে ভাওয়েল। যদি শেষে কনসোনেন্ট ওয়াই আছে যেহেতু আর তার পূর্বে আছে ভাওয়েল, তাই তার সঙ্গে আইএস হবে না, শুধু এস যোগ হবে। এটা একটা রুল। তাই সাদিয়া বাইস হার পেন্সিল। নেক্সট, শি পে হারসেল ফর হার পেন্সিল। শি পেজ হারসেল ফর হার পেন্সিল। ইনকারেক্ট হচ্ছে উপরেরটা, নিচেরটা কারেক্ট। ইনকারেক্ট, শি পে হার সেলফ ফর হার পেন্সিল। কারেক্ট হবে শি পেজ হার সেলফ ফর হার পেন্সিল। এস বাই এস কেন যোগ হবে? কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা আমাদের অবশ্যই ফলো করতে হবে, এটা আপনারা অলরেডি জানেন। টাইপ 3, এই আমি বললাম যে ভার্বের সঙ্গে এস বাই এস যোগ হবে। কখন এস বা কখন ইএস যোগ হবে? যখন ভার্বের শেষে ডাবল এস অথবা এস এস অথবা সিএস অথবা এক্স অথবা জেড, এই 5টি যে কোনোটি থাকবে তাহলে ইএস যোগ করতে হবে। ফর এক্সাম্পল, শি ওয়াচ টিভি, এটা হবে শি ওয়াচেস টিভি, কারণ শেষে সিএস আছে, এই ভার্বটার শেষে সিএস, যেমন এখানে সিএস এর কথা বলা আছে। হি ফিক্স দ্য প্রবলেম, কারেক্ট হবে হি ফিক্সেস দ্য প্রবলেম, কারণ এখানে ফিক্স শেষে এক্স আছে, এই ভার্বের শেষে এক্স থাকার কারণে, এই যে এক্স থাকার কারণে আমরা ইএস যোগ করব। শি এমব্লিশ দ্য রুম, এমব্লিশ দ্য রুম, শি এমব্লিশেস দ্য রুম। ইএস কেন যোগ হবে? এখানে আমাদের মনে রাখতে হবে শেষে যদি এস এস থাকে তাহলে আমরা ইএস যোগ করব। কখন? যখন সেই সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিটে এবং সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। শি ডিসকাস ইট, ইনকারেক্ট, কারেক্ট হবে হি ডিসকাসেস ইট, ইএস যোগ হবে কারণ শেষে ডাবল এস আছে। হাসান হুইজ ইন দ্য ক্লাসরুম, হাসান হুইসেস ইন দ্য ক্লাসরুম। কেন ইএস যোগ হলো? শুধু এস যোগ করলে কি সমস্যা?
সমস্যা অর্থাৎ মনে রাখতে হবে ডাবল জেড, হ্যাঁ ডাবল জেড অ্যাকচুয়ালি উচ্চারণ হবে এটা জি, আমরা বাংলাদেশিরা ম্যাক্সিমামরাই জেড বলি, এটা জেড না জি। সো হুইজেস ইন দ্য ক্লাসরুম, হাসান হুইজেস ইন দ্য ক্লাসরুম, WHI এই ডাবল জি থাকার কারণে এখানে এই যে একটা জি অর্থাৎ জি থাকার কারণে শেষে আমাদের ইয়ের যোগ করতে হবে। এই হচ্ছে রুল 1, যে যদি কোনো সেন্টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয় এবং সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে তার পরের যে প্রিন্সিপাল ভার্ব তার সঙ্গে এস অথবা ইএস যোগ করতে হবে। নর্মালি আমরা এস যোগ করব, কিন্তু যে এই সমস্ত ভার্বের শেষে যদি এগুলি থাকে তাহলে আমরা ইএস যোগ করব। দ্যাটস ইট। ওকে, রুল 2। আচ্ছা, রুল 1টা কি আপনাদের কাছে ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ। রুল 2, অক্সিলারি ভার্ব অফ 12 টেন্সেস। আমরা অক্সিলারি ভার্ব 12টা টেন্সের যে অক্সিলারি ভার্ব এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল বি, উইল বি এগুলির পর প্রিন্সিপাল ভার্ব যোগ করব। আর বি বা টু বি বা ভার্ব টু বি মানে হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল বি, উইল বি। এবং এম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ, হ্যাড, বিন, শ্যাল বি, উইল বি এগুলির পর প্রিন্সিপাল ভার্বে আমরা ইউজড অ্যাজ প্রিন্সিপাল ভার্ব, এগুলো প্রিন্সিপাল ভার্ব হিসেবেও আমরা ব্যবহার করি। এক্সাম্পল দেখি আমরা। ফর এক্সাম্পল দ্য চাইল্ড ইজ ট্রাম্বলিং উইথ ফিয়ার। চাইল্ড শিশুটি ভয়ে কাঁপতেছে। এইখানে যখন আমরা ইজ ব্যবহার করব তখন আমরা এই সেন্টেন্সটার ভার্বের সঙ্গে আইএনজি যোগ করব। মাই ফাদার হ্যাজ বট এ পেয়ার অফ শুজ ফর মি, যেহেতু আমরা এটা হ্যাজ ব্যবহার করেছি সো এখানে আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করব। সো আমরা বললাম যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল বি, উইল বি থাকলে প্রিন্সিপাল ভার্বের সঙ্গে আমরা আইএনজি যোগ করব। আর হ্যাভ, হ্যাজ এগুলি থাকলে, হ্যাড থাকলে আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করব। দে হ্যাভ অল কাম টু মিসেস মুর্শেদ, এখানে হ্যাভ আছে, এটার সংক্ষিপ্ত হ্যাভ। সো এখানে আমরা কাম ব্যবহার করব, কারণ হচ্ছে কাম, কেম, কাম। হোয়াট ডু ইউ ওয়ান্ট, আপনি কি চান, এখানে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট হিসেবে ইউ আছে। ইউ এর ক্ষেত্রে যখন আমরা ইন্টারোগেটিভ সেকেন্ড পারসন ইন্টারোগেটিভ করব তখন আমরা ডু ব্যবহার করব, নট ডাজ। লাইক দিস দে আর ফেসিং দ্য প্রবলেম, এখানে আর আছে, আর থাকার কারণে ভার্বের সাথে আইএনজি যোগ করে ফেসিং। দে আর বয়। সো এইটুকুর পরে বাকি অংশটুকু আমি বলতেছি যে ওখানে উপরের অংশে ছিল ভার্ব, তার সঙ্গে অক্সিলারি ভার্বের পরে প্রিন্সিপাল ভার্বের সঙ্গে আইএনজি। তেমনি দে আর বয়েস, এই যে এখানে দে আর বয়েস, এখানে অ্যাকচুয়ালি আরটা নিজেই একটা ভার্ব অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব হিসেবে এখানে আছে। দে আর বয়েস তারা হয় বালক। হি ইজ নাও সিক, এখানে ইজটা প্রিন্সিপাল ভার্ব। আই অ্যাম এ ম্যান, আমি একজন মানুষ। তাহলে এই যে আই অ্যাম ম্যান, আমি একটু আগে এক্সাম্পল বলছিলাম ফেসবুক মেসেঞ্জারে যে আমি আই অ্যাম গোল্ডেন এ প্লাস, আই অ্যাম এ প্লাস, এই যে বিখ্যাত হয়ে গেছে উক্তিটি, অ্যাকচুয়ালি এটা ইনকারেক্ট। হ্যাঁ, আই অ্যাম ম্যান মানে এখানে একটা বিষয় এমন, আই অ্যাম মান আমি মানুষ, আই অ্যাম এ প্লাস হয় না, কারণ এ প্লাস আর মানুষ হতে পারে না। আই হ্যাভ গট এ প্লাস, আমি এ প্লাস পেয়েছি। হ্যাঁ, কি পেয়েছি এটা। শি হ্যাজ এ ডগ, তার একটি কুকুর আছে। এই যে আছে অর্থে হ্যাজ, অথবা উই হ্যাভ নিউ ড্রেস, আমাদের নতুন ড্রেস আছে, এই আছে অর্থে কিন্তু এখানে হ্যাভ। সো এই যে শি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই হ্যাজ, এবং উই তার কারণে হ্যাভ। অর্থাৎ যখন এই ফার্স্ট পারসন সিঙ্গুলার এবং প্লুরাল, সেকেন্ড পারসন সিঙ্গুলার প্লুরাল এবং থার্ড পারসন প্লুরাল, তখন আমরা হ্যাভ ব্যবহার করব। বাকি থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে হ্যাজ ব্যবহার করব। আই উইল বি হ্যাপি টুমোরো, আগামীকাল আমি হ্যাপি হব। এই যে উইল বি, হব, এটা হচ্ছে এখানে প্রিন্সিপাল ভার্ব। দ্যাটস অল। রুল নাম্বার 3, অ্যাডভার্বিয়াল ওয়ার্ডস অ্যাকর্ডিং টু টেন্স। আমি আগে যে 4টি ক্লাস নিয়েছি, আপনাদের ক্লাস করেছি 4টি, সেখানে তার প্রথম 3টি ক্লাস প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। সেই 3টি ক্লাসে আমি আপনাদেরকে এই যে 12টা টেন্স,
প্রেজেন্টের ইনডিফিনিট, প্রেজেন্টের ইনডিফিনিট, কন্টিনিউয়াস পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্টের ইনডিফিনিট, কন্টিনিউয়াস পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, এবং ফিউচারের ইনডিফিনিট, কন্টিনিউয়াস পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। সো এই যে 12টা টেন্সে আমি বলেছিলাম যে কিছু নির্দিষ্ট অর্থাৎ ফিক্সড বা স্পেসিফিক ওয়ার্ড আছে যেই ওয়ার্ডগুলি শুধুমাত্র ওই টেন্সেই ব্যবহৃত হয়। ফর এক্সাম্পল এইখানে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিটে অলওয়েজ, রেগুলারলি, সামটাইমস, আফটার, জেনারেলি, ডেইলি, এভরিডে, এভরি উইক, অকেশনালি, ইউজুয়ালি, নর্মালি, টোয়াইস, অন ফ্রাইডেস, অফেন, এই ওয়ার্ডগুলো শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিটে ব্যবহার হয়। অর্থাৎ এই ওয়ার্ডগুলি দিয়ে যখন আমরা একটা সেন্টেন্স তৈরি করব বা একটি সেন্টেন্স বলবো স্পিকিংয়ে বা রাইটিংয়ে, ও তখন আমাদেরকে ওই সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচারে লিখতে হবে। সাচ লাইক, এই যে ওয়ার্ডগুলি আছে, নাও, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট প্রেজেন্ট, কন্টিনিউয়াসলি, কনস্ট্যান্টলি, ফর এভার, অ্যাট দিস মোমেন্ট, নাও, নাও এ ডেজ, অ্যাট ডে বাই ডে, অ্যাট দিস টাইম, স্টিল, লুক, লিসেন, এগুলি আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে ইউজ করব বা প্রেজেন্ট কন্টিনিউয়াসে আমরা এগুলি ব্যবহার করি সাধারণত। আর এই ওয়ার্ডগুলি প্রেজেন্ট পারফেক্টে এবং এই ওয়ার্ডগুলি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে। হ্যাঁ, সেমভাবে এই সমস্ত ওয়ার্ডগুলি পাস্ট ইনডিফিনিটে, এগুলি পাস্ট কন্টিনিউয়াস, এবং সেমভাবে বাকিগুলি। এই কারণে এই যে টেবিলটি আপনারা স্ক্রিনশট এইখানে দেখতে পাচ্ছেন, আপনারা ইচ্ছা করলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন যে এই যে 12টা টেবিল এখানে, মানে একটা টেবিলে 12টা রো কলাম আছে। এই যে কলামগুলি বা রোগুলি, এই 12টা এর মধ্যে যে ওয়ার্ডগুলি আছে এগুলি স্পেসিফিক ওই টেবিলের জন্য ব্যবহৃত হয়। অর্থাৎ ইনডিফিনিটের লাইন এগুলি, কন্টিনিউয়াসের এগুলি, পারফেক্টের এগুলি, আর পারফেক্ট কন্টিনিউয়াস এগুলি। সো প্রেজেন্ট ইনডিফিনিটে এইটা, এইভাবে এই 12টা যে টেবিল, কলাম, রো, এগুলি আপনাদেরকে খুব ভালোভাবে মনে রাখতে হবে, প্র্যাকটিস করতে হবে। রিয়েলি যদি ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু স্পিক অর রাইট ইংলিশ ইন এ নাইস ওয়ে অর স্কিলফুল ওয়ে। সো এটা হচ্ছে আমি এই বিষয়গুলি অনেক সুন্দরভাবে এই 3টা টেন্সে আলোচনা করেছি। তো এই 3টা টেন্সের লিঙ্কটা এখানে রেখেছিলাম এই জন্য। তো এই আপনি যদি এগুলি আরও ভালোভাবে বুঝতে চান তাহলে আমার ওই যে প্লেলিস্টটা আমি শেয়ার করেছি অলরেডি আপনাদের 20টা ক্লাসের, ওই প্লেলিস্টে এইগুলি এই ভিডিওগুলি আছে, আপনারা আবার দেখে নিতে পারবেন ইনশাল্লাহ। এবার রুল নাম্বার 4 হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ ফর্ম ওয়ার্ড উইল বি ওয়ান টাইম অনলি ইন এ সেন্টেন্স। সো নেগেটিভ ওয়ার্ড অ্যাকচুয়ালি আমরা একবারই ইউজ করব। ফর এক্সাম্পল, টাইম অ্যান্ড টাইড ওয়েটস ফর নান, ওয়েটস ফর নান। টাইম অ্যান্ড টাইড, এই যে টাইম অ্যান্ড টাইড অ্যাকচুয়ালি সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। এখানে নান আছে, নান মানে কারোর জন্যই না, কারোর জন্যই না। এই নানটা একটা নেগেটিভ ওয়ার্ড, তাই এখানে কিন্তু আমরা আর এরকমভাবে লিখব না যে টাইম অ্যান্ড টাইড ডাজ নট ওয়েট ফর নান, এভাবে আমরা লিখব না। কারণ একটা সেন্টেন্সে একবারই নেগেটিভ ওয়ার্ড বসবে। এইখানে নান একটা নেগেটিভ ওয়ার্ড, আবার যদি ডাজ নট দেই তাহলে এটা ভুল হবে। তাই আমাদেরকে একটা সেন্টেন্সে 2বার নেগেটিভ ওয়ার্ড ইউজ করা যাবে না। ডাজ নট দিয়ে আমরা নেগেটিভ করি, ঠিক আছে, কিন্তু যেহেতু অলরেডি এখানে আমরা নান ব্যবহার করেছি, সো ডাজ নট ব্যবহার করা যাবে না, এটা ইনকারেক্ট সেন্টেন্স, ইনকারেক্ট। বাট কারেক্ট হবে কি? কারেক্ট হবে টাইম অ্যান্ড টাইড ডাজ নট যদি আমরা ব্যবহার করতে চাই, যে না আমি নান ব্যবহার না করে ডাজ নট ব্যবহার করব, সো তখন হবে টাইম অ্যান্ড টাইড ডাজ নট ওয়েট ফর এনি ওয়ান। এই নানটা হয়ে গেল এনি ওয়ান। টাইম অ্যান্ড টাইড ডাজ নট ওয়েট ফর এনি ওয়ান, সময় কারোর জন্য, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। এই ডাজ নট মানে না। সো এখানে আমরা কিন্তু ডাজ নট তখনই ইউজ করব যখন এখানে এনি ওয়ান। আর যদি আমরা নান ব্যবহার করে ফেলি তাহলে আর ডাজ নট আমাদের লাগবে না, শুধু ওয়েটস ফর নান, কারোর জন্য অপেক্ষা করে না। অর্থাৎ এই রুল নাম্বার 4-এর মূল বিষয়টাই হচ্ছে যে একটা সেন্টেন্সে আমরা শুধুমাত্র একটাই নেগেটিভ ওয়ার্ড বা একবারই নেগেটিভ ব্যবহার করব, নেগেটিভ লিখব বা নেগেটিভ বলবো। একের অধিক ব্যবহার করলেই সেটা ইনকারেক্ট হয়ে যাবে। দ্যাটস অল ফর রুল 4। রুল 5,
রুল 5 আমাদের টেন্সের একটি বিষয়, যে টেন্সে আমরা দেখেছি যে পাস্ট ইনসিডেন্ট মানে অতীতের ঘটনা হলে পাস্ট ইনডিফিনিটে হবে। আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে অতীতের ঘটনা পাস্ট ইনডিফিনিট টেন্সে লিখব। পাস্ট কন্টিনিউয়াস ইনসিডেন্ট মানে পাস্ট অতীতের চলমান ঘটনা হলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে লিখব আমরা, অর্থাৎ ওয়াজ ওয়ার ব্যবহার করব এবং প্রিন্সিপাল ভার্বের সাথে আইএনজি। আর যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস ইনসিডেন্ট হয় মানে বর্তমানের চলমান ঘটনা হয়, তাহলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখব বা বলবো। আর ফিউচার ইনসিডেন্ট ফিউচার ভবিষ্যতের ঘটনা বোঝালে আমরা ফিউচার ইনডিফিনিটে লিখব। এটা আসলে কোন সময়ের কাজ সেই সময়ের ভিত্তিতে এটা আমরা সেই টেন্সে লিখব। ফর এক্সাম্পল, ইনকারেক্ট, হি সেড দ্যাট হি উইল গো হোম দ্য নেক্সট ডে। সে বলেছিল, এই যে বলেছিল এখানে পাস্ট ইনডিফিনিট, দ্যাট যে দ্যাটের পরে কিন্তু আরেকটা সেন্টেন্স, দ্যাটের পরে আরেকটা ফুল সেন্টেন্স, এখানে দ্যাটের পরে একটা ফুল সেন্টেন্স যে হি উইল গো হোম দ্য নেক্সট ডে, সে আগামীকাল বাড়ি যাবে। এই সেন্টেন্সটা কিন্তু কারেক্ট আছে এখানে, হি উইল গো হোম দ্য নেক্সট ডে, পরের দিন সে বাড়ি যাবে, কারেক্ট। বাট এইখানে যে অংশ দ্যাটের আগে এবং দ্যাট দ্বারা যুক্ত হয়ে পরের সেন্টেন্স, এই কারণে এই সেন্টেন্সটা এখানে কারেক্ট নাই, ইনকারেক্ট। কারণ হি সেইড, এই যে আমরা দ্যাটের আগে সেইড ব্যবহার করেছি, সো এখানে আমাদেরকে উইলের জায়গায় আমাদেরকে উড ব্যবহার করতে হবে, যা আমি পরের সেন্টেন্সে কারেক্ট আকারে দিয়ে দিয়েছি। হি সেইড দ্যাট হি উড গো হোম দ্য নেক্সট ডে, সে পরের দিন বাড়ি যাবে বললেও এখানে উইল না ব্যবহার করে উড ব্যবহার করতে হবে, কারণ প্রথম অংশে ফার্স্ট ক্লজে আমরা সেইড, সের পাস্ট ফর্ম সেইড ব্যবহার করেছি, এই কারণে। দ্যাটস অল। ওকে, নাও রুল নাম্বার 6, মডাল ভার্বস। মডাল ভার্বস আমাদের আমরা অক্সিলারি ভার্বস অ্যাকচুয়ালি দুই প্রকার আমরা জানি, যে অক্সিলারি ভার্ব সিম্পল ভার্ব, আর একটা হচ্ছে মডাল ভার্ব প্লাস মডাল ভার্ব। এই অক্সিলারি ভার্ব দুই প্রকার। সো সিম্পল ভার্ব কোনগুলি? সিম্পল ভার্ব ওই যে টেন্সে আপনারা যেগুলি দেখলেন, যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, উইল, এগুলি। আর মডাল ভার্ব হচ্ছে এইগুলি। এই বিষয়টা রুল 6টা খুব ইম্পর্টেন্ট, এটা লিখতে গিয়ে অনেকেই ভুল করে ফেলে বা বলতে গিয়ে। যেমন মডাল ভার্ব মে, মাইট, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, নিড, ডেয়ার, হ্যাভ টু, গোয়িং টু, ইউজ টু, হ্যাড বেটার, উড রেদার, এগুলি মডাল ভার্ব। সো আমরা সবসময় মনে রাখবো যে এই মডাল ভার্ব যেগুলিই থাকুক, যদি এগুলির যে কোনোটি আমি সেন্টেন্সে ব্যবহার করি, সেন্টেন্স এগুলি ব্যবহার করে লিখি, তাহলে এগুলির পরে সবসময় প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে। সবসময় প্রেজেন্ট ফর্ম, কখনোই পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম বা ভার্বের সঙ্গে আইএনজি এগুলি বা অন্য কিছু ফর্ম ব্যবহার করা, অন্য কোনো ফর্ম ব্যবহার করা যাবে না। এই কারণে আমি এগুলি বোল্ড করে দিলাম। ফর এক্সাম্পল, আই মাস্ট কমপ্লিট ইট উইথ আওয়ার বস, কমপ্লিট প্রেজেন্ট ফর্ম। ক্যান আই হেল্প ইউ, হেল্প প্রেজেন্ট ফর্ম। আই হ্যাড বেটার ডু ইট, ডু প্রেজেন্ট ফর্ম। উড ইউ গিভ মি সাম টি, গিভ প্রেজেন্ট ফর্ম। ইউ হ্যাড বেটার গো নাও, তোমার এখন যাওয়াই ভালো, গো প্রেজেন্ট ফর্ম। আই উড রেদার ড্রিঙ্ক টি দ্যান কফি, আমার বরং কফির থেকে টি মানে চা পান করা দরকার বা উচিত, পান করা ভালো। সো ড্রিঙ্ক এখানে প্রেজেন্ট ফর্ম। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে এই যে মডাল ভার্বগুলি, এগুলির পরে মাস্ট, ক্যান, হ্যাড বেটার, উড রেদার, এগুলির পরে আমরা সাধারণত প্রিন্সিপাল ভার্বগুলি প্রেজেন্ট ফর্মে ব্যবহার করব। সেটা সাবজেক্ট ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, সিঙ্গুলার, প্লুরাল, যাই হোক, তারপরে প্রিন্সিপাল ভার্ব অবশ্যই শুধুমাত্র প্রেজেন্ট ফর্মে হবে। ওকে, এবার এই মডাল ভার্বগুলি যদি থাকে কিন্তু তার সঙ্গে আমরা বি ব্যবহার করি, তাহলে কিন্তু এই মডাল ভার্বের পরে যদি আমরা বি ব্যবহার করি, তাহলে কিন্তু আর প্রেজেন্ট ফর্মে ব্যবহার করা যাবে না। তখন এই বি এর পরে প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে। ফর এক্সাম্পল, ইট ক্যান বি ডান বাই ইউ। এই ক্যান মডাল ভার্ব, ক্যান কিন্তু এখানে মডাল ভার্ব, এখানে ক্যান আছে, বাট ক্যানের সঙ্গে আবার বি আছে।
অর্থাৎ এগুলির পরে যে প্রত্যেকটির পরে যেটিই হোক তারপরে যদি বি থাকে তাহলে তারপরে প্রিন্সিপাল ভার্ব অবশ্যই পাস্ট পার্টিসিপল ফর্ম এ লিখতে হবে বা বলতে হবে। এটা হবে ট্রিজ শুড নট বি কাট। এই যে শুড এবং তার সঙ্গে বি আছে মাঝখানে অবশ্যই নট, কারণ ব্যবহার করেছি কারণ নেগেটিভ সেন্টেন্স। সো এই শুড নট তারপরে কিন্তু কাট কিন্তু পাস্ট প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম সেম। অ্যাকচুয়ালি আমরা এখানে পাস্ট পার্টিসিপল ফর্ম হিসেবেই লিখেছি। ফর এক্সাম্পল ইট মাস্ট বি কমপ্লিটেড, আচ্ছা ডান দে, ইট মাস্ট বি ডান বাই ইউ। এই যে এখানে দেখেন মাস্ট বি, মাস্ট হলো মডাল ভার্ব এবং তার সঙ্গে বি আছে, তাই প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ডান। সো এখানে আমাদের মনে রাখতে হবে মডাল ভার্বের পর যদি বি আমরা ইউজ করি তাহলে ডান, অর্থাৎ এগুলি আসলে পেসিভ ভয়েস। আমরা যখন ভয়েসের ক্লাসে যাব তখন এই পেসিভ ভয়েস কী, কেন, কিভাবে এবং কোন উদ্দেশ্যে ব্যবহার করতে হয় তখন ডিটেলস জানতে পারবো। তারপরে আরেকটা আমাদের এখানে একটা ওয়ার্ড আছে লেস্ট। এই লেস্ট দ্বারা আমরা অনেক সময় একটা মিনিং করি, যেমন ওয়াক ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন, দ্রুত হাঁটো না হলে, অথবা তুমি ট্রেনটি মিস করবে না হলে, হ্যাঁ না হলে। স্টাডি মোর লেস্ট ইউ শুড ফেল ইন দ্য এক্সামিনেশন, পড়াশোনা ভালো করে করো লেস্ট নতুবা তুমি পরীক্ষায় ফেল করবে। এই দেখতে পাচ্ছেন যে এই সাবজেক্টের আগে কিন্তু লেস্ট আছে, এই যে ইউ সাবজেক্ট তার আগে লেস্ট, লেস্টের পরে সাবজেক্ট। পুট অন ওয়ার্ম ক্লথ লেস্ট, এই যে এখানে লেস্ট আছে, এই লেস্টের পরে সাবজেক্ট ইউ। তারপর আই টিচ ইউ লেস্ট, এই লেস্ট মানে নতুবা ইউ এখানে সাবজেক্ট। আর একটা বিষয় খেয়াল করলে দেখতে পারবেন যে এই যে সাবজেক্ট ইউ থাকুক আর যেটাই থাকুক তারপরে কিন্তু একটা মডাল ভার্ব আছে শুড। কি আছে সাবজেক্টের পরে শুড, কেন? কারণ আমরা এইখানে লেস্ট ব্যবহার করেছি সাবজেক্টের পরে শুড। এই কারণে লেস্ট মানে হচ্ছে দাঁড়ায় যে না হলে তুমি এটা করবে, না হলে ওইটা হবে, এরকম। পুট অন ওয়ার্ম ক্লথ লেস্ট ইউ শুড ক্যাচ কোল্ড, তুমি গরম কাপড় পরিধান করো নতুবা তোমার ঠান্ডা লাগবে। এই যে না হলে, নতুবা, এরকম ক্ষেত্রে আমরা লেস্ট ব্যবহার করব এবং লেস্টের পরে সাবজেক্ট যাই থাকুক তারপরে আমাদেরকে শুড ব্যবহার করতে হবে বা শুড ইউজ করতে হবে। আর আমরা জানি শুড মডাল ভার্ব, শুড এখানে মডাল ভার্ব, সো শুডের পরে অবশ্যই প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমি আগেও বলেছি মডাল ভার্বের পর প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্ম। সো এই কারণে আমাদেরকে মনে রাখতে হবে এই স্ট্রাকচারটাতে যে লিস্টের পরে সাবজেক্ট তারপরে শুড ব্যবহার হবে আর নিয়ম অনুযায়ী শুডের পরে প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্ম। ওকে, নেক্সট উড দ্যাট এমন একটা এক্সপ্রেশন। ফর এক্সাম্পল উড দ্যাট আই কুড গো দেয়ার, ইস আমি যদি সেখানে যেতে পারতাম। হ্যাঁ, এইরকম ক্ষেত্রে উড দ্যাট যদি, হ্যাঁ যদি আমি সেখানে যেতে পারতাম, তো তাহলে এখানে কি বুঝার বা জানার বিষয় আছে? বিষয়টা হচ্ছে যে আমরা দেখতেছি যে সাবজেক্ট আই, এই আয়ের পর কিন্তু আমরা কুড ব্যবহার করেছি, কুড। হ্যাঁ, যখন আমরা উড দ্যাট সেন্টেন্সে লিখব তখন সাবজেক্ট যাই থাকুক তারপরে আমরা কুড ব্যবহার করব। আর কুড যেহেতু একটা মডাল ভার্ব, আমি বলেছি এখানে লিস্টে যে কুড মডাল ভার্ব, সো কুডের পরে আমরা জানি তখন প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, কোনো কিছু যোগ করা যাবে না, পাস্ট ফর্ম হবে না, পাস্ট পার্টিসিপাল ফর্ম হবে না, শুধু প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। কখন? যখন মডাল ভার্বের পরে মডাল ভার্বগুলি থাকবে তারপরে। সো এই বিষয়টা কি আপনাদের ক্লিয়ার? এই মডাল ভার্ব রিলেটেড একটু দু একজন বলে। জি স্যার ক্লিয়ার স্যার। ওকে আরমান ভাই থ্যাংক ইউ, রায়ান ভাই থ্যাংক ইউ। ওকে, নেক্সট রুল নাম্বার 7, খুবই ইন্টারেস্টিং, এটা খুবই ব্যবহৃত হয় আমাদের, এটা আমাদের খুব ভালো করে বুঝতে হবে এবং জানতে হবে। রুল নাম্বার 7 হচ্ছে প্রিপোজিশনের বিষয় বা ভার্বের বিষয়ে। প্রিপোজিশনের সঙ্গে ভার্ব এবং ভার্ব প্লাস ভার্ব মানে একসঙ্গে দুইটা ভার্ব, এই সকল বিষয় নিয়েই হচ্ছে রুল নাম্বার 7। সো প্রিপোজিশন আসলে কি? প্রি মানে পূর্বে আর পজিশন মানে অবস্থান, মানে নাউন বা প্রোনাউনের পূর্বে যে অবস্থান। হ্যাঁ,
কোনো কিছুর পূর্বে যে অবস্থান সেটা হলো প্রিপোজিশন বসে, সেটা হলো প্রিপোজিশন, যেমন অ্যাট, ইন, ইনসাইড, বাই, অফ, ফ্রম, আন্ডার, আপ, ডাউন, টু, আউট, উইথ, বিফোর, আফটার, ইনটু, উইদিন, উইদাউট, অ্যামং, টুয়ার্ডস, আপন। হ্যাঁ, আপন, পর যা আছে সব, এগুলি সব প্রিপোজিশন। সো এই যে প্রিপোজিশন এগুলি কেন, কারণ এই রুল নাম্বার 7টায় দেখেন, এই যে এইখানে অনেকগুলি এক্সাম্পল আমি রেডি করেছি, 10টা এক্সাম্পল, মানে 10 ধরনের বিষয়। 10 types of matters about preposition, verb and verb plus verb. So let's start. Number 1, to plus base form of verb. I want to tell you a story. আমি আপনাকে বা তোমাদেরকে একটি স্টোরি বলতে চাই। কি বিষয় এখানে? এই বিষয়টা হচ্ছে এখানে এই যে ওয়ান্ট একটা ভার্ব, তারপরে টু, তারপরে টেল একটা ভার্ব, অর্থাৎ দুইটা ভার্বের মাঝখানে আমরা ব্যবহার করেছি টু, আর টু হলো প্রিপোজিশন। টু কি? প্রিপোজিশন। এখানে কি টু আছে? এই যে টু। সো এই যে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা ভার্বের মাঝখানে যখন আমরা টু ব্যবহার করতেছি, অর্থাৎ প্রথম ভার্বের পরে টু, অর্থাৎ দ্বিতীয় ভার্বের আগে টু, তখন কিন্তু এই দ্বিতীয় ভার্বের টু এর দ্বিতীয় টু এর পরে দ্বিতীয় ভার্বে আমরা কোনো কিছু যোগ করব না। হ্যাঁ, শুধুমাত্র প্রেজেন্ট ফর্ম হবে, কখনো পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম বা আইএনজি যোগ করা বা ইএস বিএস যোগ করা কিচ্ছু করা যাবে না যখন তার আগে টু থাকবে। হ্যাঁ, কোনো ভার্বের আগে যখন টু থাকবে তখন তারপরের ভার্বটার শুধুমাত্র বেস ফর্ম, মূল ফর্ম, প্রিন্সিপাল ফর্মটা বসবে। কোনো এস বাই এস যোগ করা যাবে না, আইএনজি যোগ করা যাবে না, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম লেখা যাবে না, শুধুমাত্র প্রেজেন্ট ফর্ম লিখতে হবে। কখন? যখন টু থাকবে। ফর এক্সাম্পল, আই ওয়েন্ট টু মার্কেট অ্যান্ড বট এ বুক। আমি মার্কেটে গিয়েছিলাম এবং একটি বই কিনেছিলাম। এখানে একটু এক্সেপশনাল এক্সাম্পল, এইখানে টু মানে মার্কেটে, কোনো কিছুর দিকে, টু মানে দিকে বোঝাচ্ছে, কিন্তু এই অ্যান্ড দ্বারা কিন্তু আমি দুইটা সেন্টেন্স এখানে রেডি করেছি। এখানে দুইটা সেন্টেন্স, মানে উপরেটার পরে নিচেরটা এক্সাম্পল দেওয়ার কারণ হচ্ছে যে দুইটা সেন্টেন্স, একই সেন্টেন্সে দুইটা ভার্ব থাকলে মাঝখানে টু থাকলে দ্বিতীয় ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। বাট এইখানে কেন বাইয়ের পাস্ট ফর্ম বট? কেন? কারণ আই ওয়েন্ট টু মার্কেট অ্যান্ড আই বট এ বুক। আমি মার্কেটে গিয়েছিলাম এবং একটি বই কিনেছিলাম। এটা হলো অ্যান্ড দ্বারা যুক্ত দুইটা সেন্টেন্স। সো যেহেতু দুইটা সেন্টেন্স, দুইটাই অতীতের ঘটনা, তাই দুইটাই পাস্ট ইনডিফিনিট। তাই যেহেতু আই এখানে একবার আসে, অ্যান্ড দ্বারা যুক্ত হয়, আইটাকে আমরা কমন নিয়ে নিছি গণিতের মতো। কমন নেওয়ার কারণে আই ওয়েন্ট টু মার্কেট অ্যান্ড বট এ বুক, এই কারণে এখানে কিন্তু পাস্ট ফর্ম, যাতে পরবর্তীতে আপনাদের কোনো কনফিউশন তৈরি না হয় যে টু এর পরে ভাইয়া বলেছিল যে বট হবে, প্রেজেন্ট ফর্ম হবে, তাহলে বট পাস্ট ফর্ম কেন? কারণ হলো যখন দুইটা ক্লজ দ্বারা যুক্ত থাকে তখনই এটা আলাদা আলাদা সেন্টেন্স, তখন এটা পাস্ট ফর্ম হবে। কিন্তু একটা সেন্টেন্স, এখানে একটা সেন্টেন্সে দুইটা ভার্ব, তখন মাঝখানে টু এবং পরেরটা আইএনজি, কোনো কিছু যোগ হবে না, প্রেজেন্ট ফর্ম। এ হলো ফার্স্ট ম্যাটার। সেকেন্ড যে বিষয়টা, এই যে আমি বললাম টু এর পরে কোনো কিছু যোগ হবে না, বাট এখানে কয়েকটা এক্সেপশনাল আছে, তিনটা এখানে আছে, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু এবং গেট ইউজ টু। এই তিনটা খুবই ব্যতিক্রম এবং খুবই প্রচলিত, খুবই আমরা ইউজ করি এই তিনটা। সো এই তিনটা টু এর ক্ষেত্রে ব্যতিক্রম, অর্থাৎ যদি এইটা ঠিক ঠিক থাকে, টু এর পরে কোনো কিছু যোগ না হয়, তাহলে এই টু এর পরে কোনো কিছু যোগ হবে। কি সেটা? আইএনজি। ফর এক্সাম্পল, উইথ এ ভিউ টু, এখানে দেখতে পাচ্ছেন আমি তারপরে এই যে সি একটা ভার্ব, তার সঙ্গে কিন্তু আইএনজি যোগ করে দিয়েছে। আই ওয়েন্ট হোম উইথ এ ভিউ টু সিইং মাই প্যারেন্টস। আমার বাবা মাকে দেখতে গিয়েছিলাম। আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ। আমি আপনার কাছ থেকে শোনার অপেক্ষায় থাকলাম। হ্যাঁ, তাহলে এই যে লুক ফরওয়ার্ড টু সরি, লুক ফরওয়ার্ড টুর পরে হিয়ারিং, হিয়ারের সঙ্গে আইএনজি, অর্থাৎ আইএনজি যোগ হয়ে গেল। কখন? এই তিনটার পরে টু থাকার পরেও এগুলির পরের প্রিন্সিপাল ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়। ফর এক্সাম্পল, আই অ্যাম ইউজ টু ওয়ার্কিং লেট অ্যাট নাইট। এই যে ইউজ টুর পরে কি হচ্ছে? এই যে এখানে ওয়ার্কিং, আই অ্যাম, হ্যাঁ, এটা অ্যাম মানে হচ্ছে
am, এখানে বি ইউজ টু, এটা আরেকটা এক্সাম্পল, বি ইউজ টু থাকলে, বি কেন, এম ইজ আর, এগুলি বি ভার। সো আই অ্যাম ইউজ টু ওয়ার্কিং লেট নাইট, এই যে এম ইউজ টুর পরেও প্রিন্সিপাল ভার্বের সঙ্গে আইএনজি, সো কোন কোন টু এর ক্ষেত্রে আইএনজি যোগ হয় এগুলির পরে। তারপরে তাছাড়া সকল ক্ষেত্রে টু এর পরে কোনো কিছু যোগ হয় না প্রেজেন্ট ফর্ম। ওকে, নাম্বার 3টা বিষয়টা হচ্ছে প্রিপোজিশনের পর ভার্বের সাথে আইএনজি হবে, অর্থাৎ এই টু বাদে এখানে যত প্রিপোজিশন আছে এই টু বাদে সকল প্রিপোজিশনের পর যদি ভার্ব থাকে তাহলে সেই ভার্বগুলির সঙ্গে আইএনজি যোগ করতে হবে, এটা একটা রুল। হি ইনসিস্টেড অন, এই যে এখানে অন একটা প্রিপোজিশন, হ্যাঁ, তারপরে মি অবজেক্ট, তারপর গোয়িং, এই যে অন এর পরে অর্থাৎ প্রিপোজিশনের পরে আমরা আইএনজি যোগ করেছি। হি ইনসিস্টেড অন মি গোয়িং টু হিজ হাউস, এটা আমরা কিন্তু এখানে দিলেও পারবো, এটাও রাইট। যে হি ইনসিস্টেড মি অন গোয়িং টু হিজ হাউস, সে আমাকে তার বাড়িতে যেতে জেদ করলো। আই থিঙ্ক অফ গোয়িং দেয়ার, এই যে অফ একটা প্রিপোজিশন, তাই তারপরে প্রিন্সিপাল ভার্বের সঙ্গে আইএনজি, অর্থাৎ টু বাদে সকল প্রিপোজিশনের পর ভার্ব থাকলে তার সাথে আইএনজি যোগ হবে। ওকে, রুল নাম্বার নেক্সট নাম্বার 4, বাই বা উইদাউট, এই বাই বা উইদাউটের পর জিরান, জিরান মানে কি, জিরান মানে হচ্ছে প্রিন্সিপাল ভার্বের সঙ্গে আইএনজি, প্রিন্সিপাল ভার্ব প্লাস আইএনজি, এটা হচ্ছে জিরান। হ্যাঁ, বাই স্টার্টিং, এই যে বাই তার সাথে এই যে প্রিন্সিপাল ভার্ব তার সঙ্গে আইএনজি, বাই স্টাডিং মোর অ্যান্ড মোর, বেশি বেশি পড়াশোনার মাধ্যমে ইউ উইল গেট এ প্লাস, আপনারা এ প্লাস পাবেন। উইদাউট ড্রিঙ্কিং মিল্ক, হ্যাঁ, দুধ পান না করলে, উইদাউট মানে ছাড়া বা না করলে, ইউ ক্যান নট গেট ভিটামিনস, আপনারা ভিটামিন পাবেন না। সো এই যে বাই এর পরে স্টাডিং, উইদাউটের পর ড্রিঙ্কিং, মনে রাখতে হবে বাই এর পরে এবং উইদাউটের পরে প্রিন্সিপাল ভার্বের সাথে আইএনজি যোগ হবে। বাই দ্বারা অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা পজিটিভ সেন্টেন্স বোঝায় এবং উইদাউট দ্বারা নেগেটিভ সেন্টেন্স বোঝায়, যেমন ইউ ক্যান নট গেট ভিটামিন, আপনি ভিটামিন পাবেন না। বাই দ্বারা অ্যাফার্মেটিভ, উইদাউট দ্বারা নেগেটিভ, এবং তারপরের দুই ভার্বের সাথে আইএনজি। ওকে, নেক্সট নাম্বার এখানে 5, মাইন্ড, উড ইউ মাইন্ড, ওর্থ, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, এই যে বিষয়গুলি এগুলির পরে প্রিন্সিপাল ভার্বের সাথে আইএনজি যোগ করে আমাদেরকে স্পিকিং বা রাইটিংয়ের ক্ষেত্রে ব্যবহার করতে হবে। ফর এক্সাম্পল, ডু ইউ মাইন্ড হেল্পিং মি, এই যে এখানে ডু ইউ মাইন্ড, এখানে ডু ইউ মাইন্ড, সো এখানে হেল্পিং আমাদেরকে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। উড ইউ মাইন্ড, এখানে উড ইউ মাইন্ড, এখানে টেকিং, এই যে টেকিং, এখানে ভার্বের সাথে আইএনজি, উড ইউ মাইন্ড থাকলে তারপরে প্রিন্সিপাল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। উড ইউ মাইন্ড টেকিং এ কাপ অফ টি। আর এই যে দুইটা এক্সাম্পল, এই দুইটা আমরা খুব ইউজ করি এবং এই দুইটা অনেক কনফিউশন তৈরি করে, তাই এই দুইটা আমাদের অনেক ভালোভাবে বুঝতে হবে। আই ক্যান নট হেল্প, আই কুড নট, ক্যান নট হেল্প, কুড নট হেল্প। আই ক্যান নট হেল্প লাফিং অ্যাট হিজ ওয়ার্ডস, আমি বলেছি এগুলির পরে ভার্বের সাথে আইএনজি যোগ হয়। সো এখানে আই ক্যান নট হেল্প লাফিং অ্যাট হিজ ওয়ার্ডস, এই যে লাফিং তার সাথে আইএনজি, লাফের সাথে আইএনজি, লাফিং, আমি তার কথায় না হেসে পারলাম না, আমি তার কথায় না হেসে পারলাম না, এই যে আমি এটা না করে পারলাম না, আমি তাকে এটা না বলে পারলাম না, আমি সেখানে না গিয়ে পারলাম না, এই ধরনের বাংলা সেন্টেন্সকে ইংরেজিতে ট্রান্সলেট বা কমিউনিকেট করার জন্য আমাদেরকে এই ক্যান নট হেল্প বা কুড নট হেল্পের সাহায্য নিয়ে করতে হয়। ফর এক্সাম্পল, আই কুড নট হেল্প কামিং হেয়ার ইয়েস্টারডে, আমি এখানে গতকাল না এসে পারি নাই। সো আমরা দেখতে পাচ্ছি কুড নট হেল্প এর পরে প্রিন্সিপাল ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হবে অবশ্যই। হ্যাঁ, এইটা কিন্তু ফিক্সড, এই ক্যান নট হেল্প বা কুড নট হেল্পটা ফিক্সড, হেল্প সহ ফিক্সড, কিন্তু তারপরে প্রিন্সিপাল ভার্ব আপনি যাই ইউজ করেন, যাই লেখেন, তার সঙ্গে আইএনজি যোগ করতে হবে। বাট আই ক্যান নট বাট, আই ক্যান নট বাট অথবা আই কুড নট বাট, অর্থাৎ আই ক্যান নট বাট, কুড নট বাট মানেও কিন্তু সেম। এই যে এখানে ক্যান নট হেল্প মানেও যা, আর ক্যান নট বাট মানেও তা, কুড নট হেল্প মানেও যা, কুড নট বাট মানেও তা, শুধু এখানে হেল্পের জায়গায় বাট, কিন্তু মিনিং একই। আই ক্যান নট বাট লাফ অ্যাট হিজ ওয়ার্ডস, তার কথায় না হেসে পারলাম না। তাহলে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে আই ক্যান নট হেল্প যখন ব্যবহার করতেছি তখন ভার্বের সাথে আইএনজি যোগ হচ্ছে, কিন্তু আই ক্যান নট বাট যখন ব্যবহার করতেছি তখন প্রিন্সিপাল ভার্বের সঙ্গে আইএনজি যোগ হচ্ছে না বা যোগ করতে হচ্ছে না, যেমন লাফ এখানে। সো আই ক্যান নট হেল্প লাফিং অ্যাট হিজ ওয়ার্ডস,
কিন্তু আই ক্যান নট বাট লাভ অ্যাট হিজ ওয়ার্ডস, আমি তার কথায় না হেসে পারলাম না। দুইটার মিনিংই সেম, জাস্ট স্ট্রাকচারগত একটু পার্থক্য, একটা আইএনজি যোগ হবে, একটা আইএনজি যোগ হবে না। এই ওকে, 6 নাম্বারে এটা ফার্স্ট ভার্ব প্লাস সেকেন্ড ভার্ব। ওকে, শি স মি গোয়িং দেয়ার, সে আমাকে সেখানে যেতে দেখলো। এই যে স একটা ভার্ব আর এই যে গোয়িং একটা ভার্ব, হ্যাঁ, অর্থাৎ একটা সেন্টেন্সে দুইটা ভার্ব থাকলে দ্বিতীয় ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হবে। শি হ্যাজ সিন মি, এই সিন এখানে প্রিন্সিপাল ভার্ব এবং এই ডুইং একটা প্রিন্সিপাল ভার্ব যার সঙ্গে আইএনজি যোগ হয়েছে। সো দুইটাই দ্বিতীয় ভার্ব, এই দ্বিতীয় ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে যখন প্রথমে আরেকটা ভার্ব থাকবে এবং মাঝখানে কোনো টু থাকবে না। টু থাকলে কিন্তু সেটা 1 নম্বর রুলে বলেছি যে টু থাকলে আইএনজি যোগ হবে না, কিন্তু যদি টু না থাকে শুধু আরেকটা ভার্ব থাকে সেকেন্ড টাইম, সো সেটার সঙ্গে আইএনজি যোগ করতে হবে। এটাই হলো ডিফারেন্স। নাম্বার 7, অ্যাবল টু প্লাস ভার্ব, আই এম অ্যাবল টু ডু ইট। এই যে এখানে টু আছে, সো কোনো কিছু যোগ হবে না। আই এম অ্যাবল টু ডু ইট, আই এম অ্যাবল টু টেক দি ক্লাস, এখানে টেক হবে কারণ টু আছে। দে আর নট ক্যাপাবল অফ, এই যে ক্যাপাবল অফ এগুলো কিন্তু, এটা কিন্তু অফ প্রিপোজিশন, হ্যাঁ, টু একমাত্র প্রিপোজিশন যার পরে আইএনজি যোগ হয় না কখনোই, ওই কয়েকটা এক্সাম্পল মানে এক্সেপশনাল ছাড়া। বাট এই যে অফ আর সকল প্রিপোজিশনের পর ভার্বের সাথে আইএনজি যোগ হয়। সো ডুইং তেমনি একটি অফ একটি প্রিপোজিশন যার পরে আইএনজি যোগ হয়েছে ডুইং। ওকে, এবার আমরা 8 নম্বরে দেখতে পাচ্ছি যে ওয়াকিং, সুইমিং, হ্যাঁ, এই যে এগুলি ওয়াকিং, সুইমিং এগুলি প্রথমে, অর্থাৎ প্রথমে একটা সেন্টেন্সের প্রথমে কোনো ভার্ব দিয়ে শুরু হলে সেই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। ফর এক্সাম্পল, ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, সুইমিং শুড বি লার্ন, সাঁতার শেখা উচিত। এই যে সুইমিং, হ্যাঁ, দুইটা ভার্ব আছে প্রথমে, ওয়াক এবং সুইম, তাদের সঙ্গে আইএনজি যোগ হয়েছে কারণ প্রথমে সেন্টেন্সের শুরুতে ভার্ব থাকলে তার সাথে আইএনজি যোগ হয়। বাট যদি টু থাকে, টু, তাহলে টু ওয়াক ইজ এ গুড এক্সারসাইজ, টু ওয়াক, টু বি এখানে কি হবে, ইজ হবে। টু ওয়াক ইজ এ গুড এক্সারসাইজ, সো টু যদি আমি না দেই তাহলে কিন্তু আইএনজি, ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ। ওকে, নেক্সট নাম্বার 9, হোয়াইল, হোয়াইল থাকলে তারপরে প্রিন্সিপাল ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে। হোয়াইল ওয়াকিং, এই যে ওয়াকিং, হোয়াইল ওয়াকিং ইন দ্য গার্ডেন এ স্নেক বিট হিম, যখন সে বাগানে হাঁটতেছিল একটি সাপ তাকে কামড় দিয়েছিল। হোয়াইল, আবার এখানে কিন্তু হোয়াইলের পরে শুধু ভার্ব আছে তাই আইএনজি, বাট হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে সেই সেন্টেন্সটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হয়ে যায় বা লিখতে হয়। হোয়াইল হি ওয়াজ ওয়াকিং ইন দ্য গার্ডেন এ স্নেক বিট হিম, পাস্ট কন্টিনিউয়াস কেন, কারণ এই পরের অংশে কিন্তু পাস্ট ইনডিফিনিট আছে। সো যেহেতু পরের অংশে পাস্ট ইনডিফিনিট, তাই তার আগের অংশে পাস্ট কন্টিনিউয়াস। হোয়াইল স্লিপিং ইন দ্য বেডরুম এ বেল র্যাং, যখন সে বেডরুমে ঘুমাচ্ছিল তখন একটি বেল বেজেছিল। এইখানে হোয়াইলের পর ভার্বের সাথে আইএনজি এবং হোয়াইলের পরে আবার সাবজেক্ট আছে, শুধু ভার্ব না, সাবজেক্ট আছে। সো এটা পাস্ট কন্টিনিউয়াস হবে। হোয়াইল ওয়াজ স্লিপিং ইন দ্য বেডরুম এ বেল র্যাং। হোয়াইলের পরে যদি ভার্ব থাকে আইএনজি এবং হোয়াইলের পরে সাবজেক্ট থাকলে পাস্ট কন্টিনিউয়াস। ওকে, লাস্ট নাম্বার 10, নো প্লাস হাউ টু। এই যে হাউ টু আমরা প্রায় সময় সার্চ করতে গিয়ে লিখি। সো হাউ এবং টু একসঙ্গে থাকার ফলে তারপরে প্রিন্সিপাল ভার্বের সঙ্গে কোনো কিছু যোগ হবে না। আগেই বলেছি যে টু এর পরে কোনো কিছু যোগ হয় না। শি ডাজেন্ট নো হাউ টু সুইম, সে জানে না কিভাবে সাঁতার কাটতে হয়। সো এখানে নো একটা ভার্ব এবং সুইম আরেকটা ভার্ব, তারপরও আইএনজি যোগ হয়নি কারণ মাঝখানে টু আছে। এই বলেন এই রুলটা কেমন ছিল, মানে হেল্পফুল কি না? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। এটা আসলে রুল 7টা আসলে অনেক মানে একটি জটিল বিষয়, যেটা আমরা ফলো করে লিখতে গেলে না লিখলে সেন্টেন্সগুলি ইনকারেক্ট হয়ে যায়। কারেক্টলি ইংলিশ শেখার জন্য এই রুলটা খুবই দরকার, মানে এখানে যতগুলো এক্সাম্পল আছে সবগুলি খুবই প্রয়োজনীয়। ওকে, রুল নাম্বার 8, কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্স আমি আজকে এখন বুঝাবো না কারণ অলরেডি আমি এটা ক্লাসে বুঝিয়ে দিয়েছি। 4 নাম্বার ক্লাসে আমি এটা বুঝিয়ে দিয়েছি, ক্লাস নাম্বার 4, ক্লাস নাম্বার 4-এ ছিল এটা কন্ডিশনাল সেন্টেন্স। তো কন্ডিশনাল সেন্টেন্স অ্যাকচুয়ালি কি? কন্ডিশনাল মানে শর্তযুক্ত বাক্য
এটা খুবই ইম্পর্টেন্ট। এটা আপনারা 4 নাম্বার যে ভিডিওটা আছে ক্লাসের প্লেলিস্টে সেটা দেখে নেবেন ইনশাল্লাহ। ফর এক্সাম্পল, ইফ ইউ ইনভাইটেড মি, যদি তুমি আমাকে দাওয়াত করতা তাহলে আই উড কাম, এরকম জাস্ট বললাম আর কি, যে এরকম যে যদি যুক্ত, হ্যাঁ, কোনো সেন্টেন্স যদি আমরা ব্যবহার করি, আনলেস ইউ ড্যাশ ওয়ার্ক হার্ড, তুমি যদি কঠোর পরিশ্রম না করো, ইউ উইল নট গেট এ প্লাস, তাহলে এ প্লাস পাবে না। এই ধরনের সেন্টেন্সগুলিকে হলো আমরা কন্ডিশনাল সেন্টেন্স বলি। খুবই দরকার, কারণ আমরা বাংলায় বলতে গেলে তুমি যদি এটা করো তাহলে এটা হবে, এটা না করলে ওইটা হবে না, এই ধরনের সেন্টেন্সগুলিকে আমরা কন্ডিশনাল সেন্টেন্স বলি। এবং কন্ডিশনাল সেন্টেন্স আর অফ 4 টাইপস অর 4 কাইন্ডস, ওই ভিডিওতে একদম অনেক ডিটেলস আমি বলেছি, আপনারা ইনশাল্লাহ একটু কষ্ট করে দেখে নেবেন। ওকে, রুল নাম্বার 9 হচ্ছে এই ক্লজ মানে বাক্যাংশ। অর্থাৎ এই যে আমরা একটা দেখতেছি, ইট ইজ আই হু অ্যাম রেসপন্সিবল। এই যে এখানে এইটুকু ইট ইজ আই মানে আমি, হ্যাঁ আমি, তারপরে এই যে হু দ্বারা যুক্ত হয়েছে, হু কেন, আই এর পরে হু, তাহলে অ্যাম কিভাবে, এই যে আইকে এই হুর আগের সাবজেক্ট অনুযায়ী পরের ভার্বটা হবে। সো আমরা জানি আই অ্যাম। ইউ বট এ হুইচ, ওয়াজটা, এই যে এ ওয়াজটা হচ্ছে হুইচ, ব্যক্তির বেলায় অ্যাম ইজ আর, ব্যক্তির বেলায় আমরা হু ব্যবহার করব, আর বস্তুর বেলায় আমরা ব্যবহার করব হুইচ বা দ্যাট। ইউ বট এ হুইচ ইজ বা হুইচ ওয়াজ কস্টলি। হ্যাঁ, এই যে আমরা ইজ বা ওয়াজ কেন ব্যবহার করলাম এখানে, ইজ বা ওয়াজ মানে মেইন আমাদের আজকের টপিক হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, অর্থাৎ ভার্বের বিষয়, সাবজেক্টের সঙ্গে ভার্বের যে রিলেশন। অর্থাৎ এখানে ইউ বটে, এখানে আপনারা দেখতে পারতেছেন যে ইউ আছে, আসলে ইউটা এখানে সাবজেক্ট না, এখানে ইউ অনুযায়ী আমরা লিখবো না। ইউ বট এ ওয়াজ, তুমি একটি ঘড়ি কিনেছিলে, এইটুকু একটা সেন্টেন্স। বাট হুইচ ইজ, এই যে হুইচ ইজ যেটা হয়, হুইচ কোনটা, এ ওয়াজ, আমরা এখানে কিন্তু এ ওয়াজটাকে বোঝাচ্ছি। সো এই যে এ ওয়াজ অনুযায়ী আমরা ইজ বা ওয়াজ লিখব, ইউ অনুযায়ী আর বা ওয়ার লিখব না। ফর এক্সাম্পল, পরেরটায় অল দোজ হু হ্যাভ ইন্টারেস্ট, এই যে দোজ, হ্যাঁ দোজ মানে অনেকেই, হ্যাঁ তারা, তাহলে হু মানে তারা, তাহলে কি এটা প্লুরাল, তাই আমরা হ্যাভ ব্যবহার করব। দ্য মুভি দ্যাট, এই যে মুভির পরে দ্যাট ব্যক্তির সময় হু, এবং বস্তু বা অন্যান্য বিষয়ের সময় দ্যাট, তারপরে এই যে দ্যাট আই ওয়াচড লাস্ট নাইট ওয়াজ নট গুড, এই যে সেন্টেন্সটা, দ্য মুভি দ্যাট আই ওয়াচ লাস্ট নাইট ওয়াজ নট গুড, এইটা পুরোটা একটা সেন্টেন্স। হ্যাঁ, তারপরে কিন্তু এইখানে এসে ভার্ব, অর্থাৎ এইটা একটা ক্লজ, এবং তারপরে এই যে ওয়াজটা হবে, কারণ এইটা পুরোটাই একটা সিঙ্গুলার সেন্টেন্স। এই যে এখানে আমি আরেকটা এক্সাম্পল দিয়েছি, ইট ইজ ইউ। সো ইউ অনুযায়ী কি হবে, ইট ইজ ইউ হু, ইট ইজ ইউ, এই যে ইউ অনুযায়ী এখানে আর হবে। কেন, এই রিলেটিভ প্রোনাউনগুলির আগের সাবজেক্ট অনুযায়ী রিলেটিভ প্রোনাউনের পরের ভার্বটা হয়। It is you who are doing math. It is she who has. It is she who has. Has কেন, কারণ হচ্ছে এই যে she থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্ব এখানে আমরা অক্সিলারি ভার্বটা হ্যাজ ব্যবহার করব। সো এই যে রিলেটিভ প্রোনাউন দ্বারা যুক্ত আগের সাবজেক্ট অনুযায়ী পরের ভার্বগুলি হয়। ওকে, রুল নাম্বার 10, passive voice and to be বা having. Our class has just been given a piece of land. আমাদের ক্লাসকে এক টুকরা জমি দেওয়া হয়েছে। সো এখানে এই যে হ্যাজ জাস্ট বিন মানে দেওয়া হয়েছে, এটা আবারও আমি বলছি যে এটা পেসিভ ভয়েস, অর্থাৎ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হলেও এখানে এই যে হ্যাজ বিন, এটা আর পরে আমরা এই যে গিভেন ব্যবহার, পাস্ট পার্টিসিপল ফর্ম, যখন পেসিভ ভয়েস মানে আমাদেরকে এটা করা হয়েছে। ফর এক্সাম্পল, রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে, রোম একদিনে তৈরি করা হয়নি, অর্থাৎ আমি নিজে না, এখানে আমি কিন্তু মূল বিবেচ্য বিষয় না, এটা হচ্ছে রোম একদিনে তৈরি করা হয়নি। সো কোনো কিছু একদিনে করা হয়নি মানে কোনো কিছু করা হচ্ছে না, করা যাচ্ছে না, এই ধরনের
সেন্টেন্সগুলি হলো পেসিভ ভয়েস, সেই ক্ষেত্রে আমরা সবসময় প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করব। দ্য ডোর ওয়াজ ওপেন বাই এ বয়, এই যে দরজাটি ওই একজন বালকের দ্বারা খোলা হয়েছিল। হ্যাঁ, এটা খোলা হয়েছিল, এই কারণে পাস্ট পার্টিসিপল ফর্ম। এই যে ওয়াজের পরে পাস্ট পার্টিসিপল। ইট হ্যাজ বিন কমপ্লিটেড বাই হিম, এই যে হ্যাজ বিন কমপ্লিটেড, এটা তার দ্বারা কমপ্লিট করা, সমাপ্ত করা হয়েছিল। হি র্যান অ্যাওয়ে হ্যাভিং টেকেন মানি, এই যে হ্যাভিং মনে রাখতে হবে, তারপরে সবসময় আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করব। হ্যাভিংয়ের পর পাস্ট পার্টিসিপল ফর্ম। হি র্যান অ্যাওয়ে হ্যাভিং টেকেন মানি, আমি এখানে বলেছি হ্যাভিংয়ের পর এই টু বি এবং হ্যাভিংয়ের পর পাস্ট পার্টিসিপল ফর্ম। দ্য প্রিন্সিপাল ডিজায়ার্ড দ্য নোটিস টু বি হাং, এই যে টু বি তারপরে এই যে হাং, এটা পাস্ট পার্টিসিপল ফর্ম। হ্যাঁ, প্রিন্সিপাল চাচ্ছে নোটিশটি টাঙ্গিয়ে দেওয়া হোক, নোটিশটি ঝুলিয়ে দেওয়া হোক। হ্যাং থেকে হাং, এই যে টু বির পরে পাস্ট পার্টিসিপল ফর্ম, হ্যাভিংয়ের পর পাস্ট পার্টিসিপল ফর্ম এবং পেসিভ ভয়েসের ক্ষেত্রে পাস্ট পার্টিসিপল ফর্ম। তিনটা বিষয়, পেসিভ ভয়েসের পর পাস্ট পার্টিসিপল ফর্ম পেসিভ ভয়েসের ক্ষেত্রে, এবং হ্যাভিং থাকলে এবং টু বি থাকলে তারপর পাস্ট পার্টিসিপল ফর্ম হয় প্রিন্সিপাল ভার্বের, যেটা আজকের আমাদের টপিক সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ওকে, রুল নাম্বার 11ও আমি বুঝিয়েছি টেন্সে, পাস্ট টেন্সে, অল অ্যাবাউট পাস্ট টেন্সে আমি এই তিনটা টপিক বুঝিয়ে দিয়েছি অনেক সুন্দরভাবে, যে কখন অ্যাজ ইফ, অ্যাজ দো, সিন্স বা উইশ, ফেন্সি, অ্যাজ ইফ, অ্যাজ দো এগুলি ব্যবহার হয়, অথবা ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, উইশ, ফেন্সি এগুলি কখন ব্যবহার হয়, এটা পাস্ট টেন্সের রুলে আপনারা পাবেন। পাস্ট টেন্সের ভিডিওতে আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন সেখানে। রুল নাম্বার 12 পাস্ট পারফেক্ট টেন্স, এটাও আমি পাস্ট টেন্সে আলোচনা করেছি। অ্যাকচুয়ালি এগুলো রেখেছি এই জন্য যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে কি কি বিষয় আছে এটা যদি আপনারা জানেন, তাহলে বিষয়গুলি একসময় যখন রিভাইজ করবেন তখন আপনারা বুঝতে পারবেন এই বিষয়গুলি আমাদের জানা দরকার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বা রাইট ফর্ম অফ ভার্ব বুঝতে গিয়ে। সো এটা আমরা পাস্ট টেন্সে আলোচনা করেছি, পাস্ট টেন্স থেকে ইনশাল্লাহ এটা দেখে নেবেন। ওকে, রুল নাম্বার 13 খুব ইন্টারেস্টিং, এটা এখনকার টপিক, অনেক ইন্টারেস্টিং টপিক। সো রুল নাম্বার 13 হচ্ছে পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্ব, হ্যাঁ, নর্মাল ভার্ব আর পজিটিভ ভার্ব। নর্মাল অ্যাক্টিভ, নর্মাল অ্যাক্টিভ ভার্ব আর হচ্ছে পজিটিভ ভার্ব। নর্মাল বা অ্যাক্টিভ ভার্ব হচ্ছে নিজে নিজে করা, নিজে নিজে করা, আর পজিটিভ ভার্ব হচ্ছে কাউকে দিয়ে করানো বা কাউকে করানো। যেমন ইট, আমরা বলি ইট, আমি খাই আর আমি তাকে খাওয়াবো। আমি খাই, আই ইট রাইস, আই ইট ম্যাঙ্গো, আমি তোমাকে খাওয়াবো, আমি তোমাকে আম খাওয়াবো। তাহলে কি আই ইট ইউ ম্যাঙ্গো, তার মানে কি এটা হচ্ছে না, ইনকারেক্ট। কারণ ইট মানে তো খাওয়া, আমার নিজে খাওয়া, কিন্তু আমি তোমাকে খাওয়াবো। সো খাওয়াবো ইংলিশ কিন্তু ফিড, এই যে ফিড, ইট না। সো ইট মানে খাওয়া, ফিড মানে খাওয়ানো। সি মানে দেখা, আমি দেখি আর তোমাকে দেখাবো, তাহলেও যদি আমি সেক্ষেত্রেও যদি আমি বলি সি, তাহলে কিন্তু হবে না, সেক্ষেত্রে বলতে হবে শো। সো এই যে ব্যাপারগুলা, এই যে নর্মাল ভার্ব এবং পজিটিভ ভার্ব, এই ধরনের ভার্ব কিন্তু খুব বেশি নাই, খুবই কম। হ্যাঁ, আমাদের এই যদি আমরা ইংলিশ ভোকাবুলারি দেখতে যাই, এই ধরনের ভার্ব খুব বেশি নাই। সো সেই ক্ষেত্রে তাহলে আমরা কি করব, যদি পজিটিভ হিসাবে, পজিটিভ মানে কি, কাউকে দিয়ে করানো। যেমন আই উইল ইট এ নাইস স্যান্ডউইচ, এটা আমি একটি ভালো স্যান্ডউইচ খাবো। আই উইল ফিড ইউ এ নাইস স্যান্ডউইচ, আমি তোমাকে ভালো একটি স্যান্ডউইচ খাওয়াবো। তো এটা হলো তোমাকে করাবো বা আপনাকে করাবো। এই ধরনের ক্ষেত্রে এই যে ফিডের মতো ওয়ার্ড বা ভোকাবুলারি খুব বেশি নাই, সেই ক্ষেত্রে আমরা কি করি, হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা এই যে বিষয়গুলি আমরা এখানে রেখেছি, এই যে কি হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই তিনটা তো একই। হ্যাভ, হ্যাজ, হ্যাড এই তিনটা একই, আর গেট, গট একই। হ্যাঁ, এই যে মূলত আসলে তিনটা বিষয়, হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভ, হ্যাজ, হ্যাড, আর গেট, গট, আর হচ্ছে লেট, এই তিনটা দ্বারা আমরা সমস্ত পজিটিভ ভার্ব ক্রিয়েট করি। যত পজিটিভ ভার্ব আছে এই তিনটা দ্বারাই ক্রিয়েট করা হয় বা তৈরি করে আমরা সেন্টেন্সগুলি লিখি বা বলি। কিভাবে? ফর এক্সাম্পল, এই যে হ্যাঁ, ডোন্ট লেট মাই কিডস ওয়াচ ভায়োলেন্ট মুভিজ,
এই যে লেট দ্বারা বোঝাচ্ছি ডোন্ট লেট মাই কিডস ওয়াচ ভায়োলেন্ট মুভিজ, মানে ভায়োলেন্ট যেগুলি খারাপ মুভি সেগুলি যাতে আমাদের কিডকে না দেখানো হয়। মেরিজ ফাদার ওন্ট লেট হার অ্যাডপ্ট এ পাপি বিকজ হি হ্যাজ অ্যালার্জিক টু ডগস। হ্যাঁ, যাতে কোনো কুকুর, মেরিজ বাবা যেন কোনো কুকুর না নেয়, এটা না নেয়, অ্যাডপ্ট অবলম্বন না করে না নেয়, কারণ তার অ্যালার্জি আছে। আওয়ার বস ডাজেন্ট লেট আস ইট, আমাদের বস চায় না আমরা খাই। হ্যাঁ, লাঞ্চ অ্যাট আওয়ার ডেস্ক উই হ্যাভ টু ইট ইন দ্য ক্যাফেটেরিয়া, মানে আমাদের বস চায় না আমরা ডেস্কে লাঞ্চ করি, আমাদের চায় আমরা ক্যাফেটেরিয়া লাঞ্চ করি। তারপরে উপস আই ওয়াজেন্ট পেইং অ্যাটেনশন হোয়াইল কুকিং, হ্যাঁ আমি অ্যাটেনশন দিতে পারছি না, অ্যান্ড আই লেট দ্য ফুড বার্ন, এবং আমি রান্না পুড়িয়ে ফেলেছি। হ্যাঁ, এই যে লেট, লেট দ্বারা কিন্তু আমরা পজিটিভ ভার্ব তৈরি করতেছি। ডোন্ট লেট দ্য অ্যাডভার্টাইজিং এক্সপেন্সেস সারপাস 1000, 1000-এর বেশি ডলার যাতে এই অ্যাডভার্টাইজিংয়ে খরচ করা না হয়, করবেন না। হ্যাঁ, এটা দ্বারা কিন্তু এই লেট দ্বারা কিন্তু আমরা পজিটিভ ভাব বুঝাচ্ছি। আবার হ্যাভ দ্বারা যেমন ফর এক্সাম্পল হি হ্যাড বা গট হিজ হেয়ার কাট, সে তার চুল কেটে নিয়েছে। আচ্ছা, আমরা বলি আমরা চুল কেটেছি, আমি চুল কেটেছি, কিন্তু আমি কাটি না, আমি আসলে কারো দ্বারা চুলটা কেটে নিয়েছি। এই ক্ষেত্রে আমাদেরকে লিখতে হবে হি হ্যাড অথবা গট হিজ হেয়ার কাট। এখানে কিন্তু দুইটা সেন্টেন্স, অর্থাৎ হ্যাড দ্বারাও হবে আর গট দ্বারাও হবে। হি হ্যাড হিজ হেয়ার কাট, আর পরেরটা হচ্ছে হি গট হিজ হেয়ার কাট, সে তার চুল কেটে নিয়েছে। তো এই ধরনের ক্ষেত্রে আমরা যে নিজে নিজে না করে অন্যের দ্বারা যখন করি তখন হ্যাড ব্যবহার করব এবং গট মানে গেটের পাস্ট ফর্ম গট ব্যবহার করব। তেমনিভাবে মেক ব্যবহার করেও আমরা করতে পারি। মেক, এখানে মেকটা কি অ্যাড করেছি না, এই আরেকটা মেক। সো এই মেকটা কীরকমভাবে, ফর এক্সাম্পল আফটার বিল্লি ব্রক দ্য নেইবার্স উইন্ডো হিজ প্যারেন্টস মেড হিম পে ফর ইট, মানে এই বিল্লি তার প্রতিবেশীর উইন্ডো ভেঙে দেওয়ার কারণে হিজ প্যারেন্টস তার বাবা মা তাকে এটার জন্য পে করেছে। মেড হিম পে ফর ইট, এটার জন্য পে করেছে। মাই এক্স বয়ফ্রেন্ড লাভড স্কাইফি অ্যান্ড মেড মি ওয়াচ এভরি এপিসোড অফ হিজ ফেভারিট শো, এখানেও কিন্তু এই যে আমরা মেড দ্বারা পজিটিভ ফর্ম ব্যবহার করেছি। সো এইভাবে এই যে দেখা যাচ্ছে ভিডিওতে, আপনারা সেন্টেন্সগুলো পড়ে নেবেন ইনশাল্লাহ, তখন আরও ক্লিয়ার হবেন। আই গট দ্য ওয়ার্ক ডান বাই ইউ, আমি তোমার দ্বারা কাজটি করে নিয়েছি। যেমন আই গট দ্য ওয়ার্ক ডান বাই ইউ, এই যে গট, হ্যাঁ এই গট দ্বারা মানে করে নিয়েছি। গট দ্য ওয়ার্ক এই যে ডান বাই ইউ, দেখেন আমি তোমার দ্বারা করে নিয়েছি। আই হ্যাড মাই রাইস কুক, আমি আমার রান্না করে নিয়েছি। এই যে নিয়েছি, করে নিয়েছি, হ্যাড, হ্যাঁ হ্যাভের পাস্ট ফর্ম হ্যাড। এইভাবে কোনো কিছু পজিটিভ মানে নিজে না করে অন্যের দ্বারা করিয়ে নেওয়া হলে সেগুলো পজিটিভ ফর্মে লিখতে হয়। পজিটিভ ফর্মের যে রিয়াল ডাইরেক্ট ভার্ব খুব কম, ফিট, শো এরকম খুবই কম। সেই ক্ষেত্রে আমরা হ্যাভ, হ্যাজ, হ্যাড, গেট, গট, লেড অথবা মেক দ্বারা এগুলি ক্রিয়েট করি। সো অ্যাকচুয়ালি এই যে প্রত্যেকটা রুল এক এক দিনের টপিক, এক একটা ভিডিওর টপিক। যেমন পজিটিভ ভার্ব ভালোভাবে বুঝতে গেলে পুরো ক্লাসটা পজিটিভ ভার্ব নিয়ে বলতে গেলে আরও ভালো লাগতো বা আপনাদের জন্য ভালো হতো, আমার জন্য ভালো হতো, আস্তে আস্তে বলতে পারতাম। এখন রুল নাম্বার 14, শর্ট ফর্ম, খুবই ইজি বিষয়। শর্ট ফর্ম মানে এই যে আমরা দেখতে পাচ্ছি সাদিয়াস, এখানে সাদিয়ার পর অ্যাপোস্ট্রফি এস, এই এসটা আসলে কি? এই এসটা কি ইজ না ওয়াজ না হ্যাজ না আস? কিভাবে বুঝবো? এই ইজটা আমরা ডিপেন্ড করবে কিভাবে? এই ইজটা ডিপেন্ড করবে যদি আমরা এখানে সাদিয়া ড্যাশ প্রাইস নাও, এখানে ইজ আছে, সো আমরা এখানে গেটিং দিব। সাদিয়া ইজ গেটিং প্রাইস নাও, মানে সাদিয়া এখন পুরস্কার পাচ্ছে। অর্থাৎ এখানে আমি কিন্তু যেহেতু ভার্বের সাথে আইএনজি যোগ করলাম, তো সেই ক্ষেত্রে এখানে কিন্তু ইজ, কারণ আমরা জানি ইজ আর ওয়াজের পরেই ভার্বের সাথে আইএনজি যোগ হয়। তারপর একটা আছে সাদিয়াস ড্যাশ প্রাইস রিসেন্টলি থাকার কারণে আমরা সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট ইউজ করব। সো এইটা হ্যাজের এস, এই যে হ্যাজ তার এস হলো
হ্যাজ, এই সাদিয়াস, তাই আমরা যেহেতু হ্যাজ তাই আমরা এখানে গড ব্যবহার করব, কারণ হ্যাভ হ্যাজের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আর এটা হচ্ছে লেটস। লেটস মানে হচ্ছে লেট আস, এই যে এই লেটের সাথে অ্যাপোস্ট্রফি এস থাকা মানে আস আছে। সো আস থাকলে আমরা কি লিখবো? গো লিখবো, কারণ কি লেটস গো আউট, চলো বাহিরে যাই। তাহলে এই আস থাকার কারণে যদি আমরা এটা সংক্ষেপে না লিখে ডাইরেক্ট লিখি এই এই লেট আস গো আউট, আস, তাহলে উই, আসের সাবজেক্টিভ ফর্ম উই, আর উই থাকলে গো, এই। সো এখানে এই অ্যাপোস্ট্রফি পরে ভি মানে হ্যাভ, ভি মানে হ্যাভ, তাহলে এটা কি হবে? ইউ হ্যাভ নেভার, এখানে হ্যাভ আছে, অ্যাপোস্ট্রফি দ্বারা হ্যাভ আছে। সো আমরা ইউ হ্যাভ নেভার বিন টু প্যারিস, বিন টু কখনো প্যারিসে যায়নি, অথবা ইউ হ্যাভ নেভার গন, গন টু প্যারিস। আবার অ্যাপোস্ট্রফি দ্বারা ডি, উড, এই উডের ডি, হি, উই উড ড্যাশ ইংলিশ, উই উড লার্ন ইংলিশ। সো উড আমরা জানি মডাল ভার্ব, তাই ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, হ্যাঁ। আর হি উড গো দেয়ার, সে সেখানে যাবে। অর্থাৎ ভার্বটা কিভাবে কোন ফর্মে কিভাবে লিখবো এটা সাবজেক্টের উপর ডিপেন্ড করতেছে। আর সাবজেক্টের সঙ্গে যে সংক্ষিপ্ত আকারে যে কিছু অক্সিলিয়ারি ভার্ব আছে এটা দেখে বোঝার জন্য, যেমন আর ই দিয়ে কিন্তু আমরা আরও বুঝি, আবার ওয়ারও বুঝি। তাহলে কি হবে? যেহেতু টুডে আছে তাহলে এটা আর ই, এটা আর, তাহলে উই আর ড্যাশ টুডে নাইট, উই আর গোয়িং টুডে নাইট, উই আর ড্যাশ ইয়েস্টারডে, উই আর গোয়িং, যেহেতু আর আছে, গোয়িং ইয়েস্টারডে ড্যাশ টুমোরো। সো ওই যে আমি ফিউচারে বলেছিলাম যে নিয়ার ফিউচারের ক্ষেত্রে উই আর গোয়িং টুমোরো, আমরা আগামীকাল যাচ্ছি, উই আর গোয়িং টুমোরো। ওকে, এই হচ্ছে সংক্ষিপ্ত আকারে। রুল নাম্বার 15, রুল নাম্বার 15টা খুবই ইন্টারেস্টিং, কারণ হচ্ছে ইনকারেক্ট হলো যখন একটা সেন্টেন্সে তিনটা পার্সন থাকে, তিনটা পার্সন, আই, ইউ অ্যান্ড সাদিয়া আর প্রেজেন্ট, হ্যাঁ। এই যে আই ফার্স্ট পার্সন, ইউ সেকেন্ড পার্সন, সাদিয়া থার্ড পার্সন। সো এখানে কিন্তু তিনটা পার্সন আছে। সো এটা ইনকারেক্ট। আসলে আমাদেরকে প্রথমে সেকেন্ড পার্সন, তারপরে আমাদেরকে লিখতে হবে থার্ড পার্সন, শেষে গিয়ে লিখতে হবে ফার্স্ট পার্সন। সো এখানে আমাদের 2, 3, 1, 2 মানে সেকেন্ড পার্সন, 3 মানে থার্ড পার্সন, অ্যান্ড 1 মানে ফার্স্ট পার্সন। আমরা যদি কোনো সেন্টেন্স তিনটা পার্সনের দ্বারা লিখতে চাই তাহলে অবশ্যই প্রথমে সেকেন্ড পার্সন, তারপর থার্ড পার্সন, তারপরে ফার্স্ট পার্সন লিখতে হবে। যেমন ইউ, সাদিয়া অ্যান্ড আই আর প্রেজেন্ট। বলতে পারেন আয়ের সঙ্গে আর কেন? কারণ হচ্ছে এই আয়ের সঙ্গে না, আসলে এই তিনটা পার্সনকে একসাথে বোঝানোর ফলে, যে তুমি, সাদিয়া এবং আমি, তাহলে অনেকেই, এই কারণে আর। কিন্তু আবার একটা বিষয় আছে যে যদি ওই ধরনের তিনটা পার্সন থাকার পরেও যদি সেই সেন্টেন্স দ্বারা কোনো গিল্টি বোঝায়, কোনো দোষ ত্রুটি করা বোঝায়, তখন কিন্তু সেই ক্ষেত্রে আর 2, 3, 1 না হয়ে তখন হবে 1, 2, 3, 1, 2, 3, আই 1 ফার্স্ট পার্সন, ইউ সেকেন্ড পার্সন 2, অ্যান্ড শি থার্ড পার্সন 3। এই কারণে এখানে তিনজন ব্যক্তি, তাই এখানে আর। সো আই, ইউ অ্যান্ড শি কখন ফার্স্ট, সেকেন্ড, থার্ড সিরিয়ালি বসবে? যখন সেটা দ্বারা গিল্টি, এই যে গিল্টি মানে কোনো দোষ ত্রুটি বুঝায়, তখন 1, 2, 3, আর দোষ ত্রুটি না বুঝালে 2, 3, 1। আর দুইজন ব্যক্তির ক্ষেত্রে মাই ফাদার অ্যান্ড আই ডিড হিজ বেস্ট, আমি এবং আমার বাবা মিলে এটা ভালো করেছি, কিন্তু এখানে হিজ হবে না, যে মাই ফাদার হিজ, এটা হলো আমি এবং আমরা, আমার বাবা এবং আমি মিলে আমরা হবে আওয়ার বেস্ট, হ্যাঁ। এটা ভুল হয়ে যায়, এটা কারেক্ট হবে আওয়ার। ইউ অ্যান্ড ইয়োর স্টুডেন্টস ডিড দেয়ার বেস্ট, দেয়ার না, তুমি এবং তোমার স্টুডেন্ট মিলে হবে ইয়োর, আপনার, মানে যেহেতু ইউ অ্যান্ড ইয়োর, তাহলে ইয়োর বেস্ট, এভাবে। ওকে, রুল নাম্বার 16, আমরা প্রায় 20-র কাছে চলে আসছি। রুল নাম্বার 20 আমাদের লাস্ট আজকের। রুল নাম্বার 16 হচ্ছে লোপা অ্যান্ড ফারজানা টু হ্যাভ গন দ্য হাউস। সো এখানে যেহেতু দুইজন ব্যক্তি, তাহলে আমাদের এটা কি হবে? এখানে হবে লোপা অ্যান্ড ফারজানা, যেহেতু এখানে দুইজন, সো আমরা প্লুরাল লিখব, হ্যাভ লিখব।
এই হ্যাভটা হচ্ছে আমরা কখন ব্যবহার করব, যেহেতু যখন দুইজন দ্বারা থাকবে তখন প্লুরাল পার্সন, এখানে প্লুরাল, তাই হ্যাভ। দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি টু বি প্রেজেন্ট, এখানে হবে ইজ, দুইজন। এখানে কিন্তু দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি আসলে একই ব্যক্তি, মানে হেডমাস্টারও উনি, সেক্রেটারিও উনি, হ্যাঁ, এই কারণে ইজ। কিন্তু দুইটা পদ যে দুই ব্যক্তি কখন বুঝবো, যখন দি হেডমাস্টার এবং দি সেক্রেটারি থাকবে, মানে দুই জায়গায় দুইটারই সামনে দি, এইটার সামনে কিন্তু দি নাই, এই পরেরটার সামনে দি আছে, তাই এখানে আসলে দুই ব্যক্তি, তাই এখানে আর হবে, যেহেতু দুই ব্যক্তি তাই আর, দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি আর হবে, হ্যাঁ, যেটা আজকের বিষয় যে এম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ কখন কোনটা হবে এই। তো ব্রেড অ্যান্ড বাটার, এই বিষয়গুলো আপনারা ভিডিও দেখে করবেন। ব্রেড অ্যান্ড বাটার, টাইম অ্যান্ড টাই, টু অ্যান্ড টু, মাই নেম অ্যান্ড অ্যাড্রেস, স্লো অ্যান্ড স্টাডি, এগুলির ক্ষেত্রে কি হবে বুঝে বুঝে করবে। ওকে, রুল নাম্বার 17, সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল। সিঙ্গুলার হচ্ছে টু বির ক্ষেত্রে এম, ইজ, আর টু বির ক্ষেত্রে পাস্টে প্লুরাল হলো আর, ওয়ার, আর টু হ্যাভের ক্ষেত্রে সিঙ্গুলার হচ্ছে হ্যাভ, আর টু হ্যাভের ক্ষেত্রে প্লুরাল হচ্ছে হ্যাভ। সো দ্য কালার অফ হিস আইস টু বি ব্লু, হ্যাঁ, তার চোখের রং হচ্ছে ব্লু, তাহলে কি হবে এখানে, দ্য কালার অফ হিস আইস টু বির ক্ষেত্রে আমরা এখানে কি ব্যবহার করব, এখানে ব্যবহার করব আসলে ইজ ব্যবহার করব। কেন, কারণ অ্যাকচুয়ালি এই যে অফের আগে এই কালারটা হচ্ছে এখানে সাবজেক্ট, অফের আগেরটা আমরা সাবজেক্ট দেখব, দ্য কালার, এই হিজ আইসটা আমরা দেখব না, কারণ কি, দ্য কালার এখানে সিঙ্গুলার, তাই এখানে ইজ হবে। কিন্তু এখানে দেখেন দ্য প্লেয়ার্স, এটা কিন্তু এই যে ইনের পরে এই দ্য ফিল্ড, এইটা কিন্তু সাবজেক্ট না, ইনের আগেরটা সাবজেক্ট, সো এটা এখানে কি হবে, এখানে হবে দ্য প্লেয়ার্স ইন দ্য ফিল্ড, এখানে হবে আর, কেন, কারণ দ্য প্লেয়ার্স। এ লিস্ট অফ 20 স্টুডেন্টস, এখানে হবে এ লিস্ট, এখানে এ লিস্ট, সো বুঝতে পারছেন এটা সিঙ্গুলার, হ্যাঁ। 20 স্টুডেন্টস কিন্তু আমরা সাবজেক্ট ধরবো না, আমরা ধরবো এই প্রিপোজিশনের আগেরটা। তেমনিভাবে এভরি, ইজ, ওয়ান অফ, নো ওয়ান, নো, নান, এনি, এভরিথিং, নোবডি, এভরিবডি, নাথিং, এগুলি দ্বারা যুক্ত সেন্টেন্সটা, হ্যাঁ, থাকলে সেগুলি সবসময় সিঙ্গুলার হবে। এই যে এখানে ইজ আছে, ইজ বয় অ্যান্ড ইজ গার্ল, ইজ থাকার কারণে এগুলা সব সিঙ্গুলার হবে। কি হবে এখানে, সিঙ্গুলার হচ্ছে হ্যাজ। সো এভরি, নো, ওয়ান, হি ইজ ওয়ান অফ দ্য, এভরিবডি, এভরিথিং, নোবডি, নাথিং, এগুলোর পরে সবসময় সিঙ্গুলার হবে। সেম লেন্থ, একই লেন্থ, অ্যামাউন্ট এবং মেজারমেন্টের ক্ষেত্রে সবসময় আমরা সিঙ্গুলার ভার্ব ব্যবহার করব। সিঙ্গুলার ভার্ব, 20 টাকা ইজ এ স্মল অ্যামাউন্ট, 20 কেজি ইজ এ স্মল অ্যামাউন্ট, মানে এগুলার পরে আমরা সবসময় ইজ ব্যবহার করব, সিঙ্গুলার। তেমনিভাবে এই যে ওয়ার্ডগুলি আছে, এগুলি দ্বারা যুক্ত দুইটা, আপনারা কি খালি শুনে যাচ্ছেন, কোনো বিরক্ত হচ্ছেন না তো? আপনাদের সাথে একটু কথা বলা দরকার, কি অবস্থা? না স্যার, সমস্যা নাই। আচ্ছা, সমস্যা নাই না, আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, এই যে ব্যাপারগুলো এখানে এই তো এই যে উই, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পানি বাই, ইন এডিশন টু, অ্যাজ ওয়েল এজ দ্বারা যুক্ত, এই যে দেখেন এখানে এই যে উইথ দ্বারা যুক্ত, উভয় পাশে দুইটা সাবজেক্ট আছে, আই এবং মাই ফ্রেন্ডস, হ্যাঁ, এরকম যুক্ত থাকলে প্রথম সাবজেক্ট অনুযায়ী আমরা ভার্ব লিখব। কোন সাবজেক্ট অনুযায়ী, প্রথম সাবজেক্ট। সো এটা কি হবে, আই অ্যালং উইথ মাই ফ্রেন্ডস, এখানে হবে এম। কেন, কারণ আমি বলেছি এগুলি দ্বারা যুক্ত উভয় পাশে সাবজেক্ট থাকলেও প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্বটা হবে। সো এখানে কিন্তু এইভাবে প্রত্যেকটাই তাই, আপনারা দেখে দেখে এগুলির অ্যান্সারগুলি রেডি করবেন, এগুলি আপনারা অ্যাসাইনমেন্ট করবেন, তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। ভিডিওটা দেখে দেখে আপনারা এগুলা বাসায় ইনশাল্লাহ করবেন, যে এগুলো দ্বারা যুক্ত প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্বটা আমরা লিখব। আর এই যে আইদার অর, নেইদার, নট, নট অনলি, বাট অলসো, এগুলি দ্বারা যুক্ত পরের সাবজেক্ট অনুযায়ী ভার্ব লিখব। ফর এক্সাম্পল, আইদার হি অর হিজ ব্রাদার্স গিলটি, সো এখানে আমরা পরের সাবজেক্ট অনুযায়ী যদি লিখতে চাই তাহলে কি হবে, ব্রাদার্স আছে, সো আর হবে। কেন, আইদার হি অর হিজ ব্রাদার্স, এই যে হিজ ব্রাদার্স, এই পরের সাবজেক্ট অনুযায়ী আর হবে। অর্থাৎ এগুলি দ্বারা যুক্ত উভয় সাবজেক্টের
ক্ষেত্রে পরের সাবজেক্ট অনুযায়ী ভার্ব, আর এগুলি দ্বারা যুক্ত উভয় সাবজেক্টের প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব। তেমনিভাবে দেয়ার দ্বারা যুক্ত, দেয়ার দ্বারা আমরা যুক্ত যদি কোনো সেন্টেন্স লিখি, দেয়ার ড্যাশ এ স্কুল ইন ফ্রন্ট অফ আওয়ার স্কুল, আমাদের স্কুলের সামনে একটা স্কুল আছে, সো এখানে ইজ হবে। কেন? কারণ একটা স্কুল। আবার এখানে যদি বলি দেয়ার ড্যাশ এ স্কুল অ্যান্ড মাদ্রাসা, মানে একটা স্কুল এবং একটা মাদ্রাসা, সো এখানে আর হবে। কেন? দুইটা। অর্থাৎ এই যে পরের অংশে আমরা দেখব একটা না দুইটা, যদি একক থাকে তাহলে ইজ, আর যদি প্লুরাল থাকে তাহলে আর। হ্যাঁ, দেয়ার ড্যাশ টু ম্যান ইন দ্য হাউস, তাহলে কী হবে? দুইজন মানুষ, সো এখানে দেয়ার আর। দেয়ার ড্যাশ এ অ্যাক্সিডেন্ট ইন দ্য স্ট্রিট ইয়েস্টারডে, তাহলে ওয়াজ হবে। কেন? একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, সো সিঙ্গুলার। সো দেয়ার দ্বারা যুক্ত আমরা দেখব যে এই বিষয়গুলা পরের ক্ষেত্রে দেয়ারের পরে যদি সিঙ্গুলার থাকলে ইজ, আর প্লুরাল থাকলে আর, অথবা সিঙ্গুলার থাকলে হ্যাজ আর প্লুরাল থাকলে হ্যাভ। তেমনিভাবে দ্য অনেস্ট ম্যান ইজ পুয়ার, এখানে এই যে দ্য অনেস্ট ম্যান, এই অনেস্ট ব্যক্তিটি পুয়ার, সো এখানে অনেস্ট ব্যক্তিটি, এই জন্য ইজ একজন। কিন্তু দ্য অনেস্ট ড্যাশ পায়াস, হ্যাঁ ধার্মিক, এই অনেস্টরা পায়াস মানে ধার্মিক হয়, অনেস্টরা ধার্মিক, তাহলে এখানে কি হবে? আর হবে। কেন? কারণ এখানে অনেস্টরা মানে দ্য অনেস্ট মানে পুরো অনেস্ট জাতিকে বোঝাচ্ছে, এখানে কিন্তু দি অনেস্ট ম্যানকে বোঝাচ্ছে, কিন্তু এখানে অনেস্ট জাতি। তেমনিভাবে দ্য পায়াস আর হবে এখানে। কেন? দ্য পায়াস আর হ্যাপি মানে ধার্মিকেরা হয় হ্যাপি, আর দ্য পুয়ার আর বর্ন টু সাফার, এখানেও কিন্তু পুয়ার মানে জাতি বোঝাচ্ছে, সো একটা জাতি মানে অনেককে বোঝাচ্ছে, তাই এখানে প্লুরাল হিসেবে আর হবে। আর দ্য ভার্চুয়াস অলওয়েজ হ্যাপি, যেহেতু ভার্চুয়াস তাহলে এখানে ভার্চুয়াস মানে ধার্মিক যারা, তাহলে এখানে আর হবে। সো তেমনি দ্য মুসলিমস কি হবে? আর হবে, কারণ মুসলিম জাতি, জাতি বোঝালে প্লুরাল হবে। এইভাবে বিষয়গুলো আপনারা খেয়াল করবেন যে জাতি বোঝালে প্লুরাল আর হবে, আর যদি ব্যক্তিকে বোঝায় তাহলে সিঙ্গুলার ইজ হবে। ওকে, রুল নাম্বার 18 খুব শেষের দিকে। রুল নাম্বার 18, মোর দ্যান ওয়ান বয়, মোর দ্যান, তাহলে মোর দ্যান ওয়ান বয় এলুয়ার টু কাম, এলুয়ার টু গো, এই যে ব্যাপারগুলো 1/3 অফ হিজ অ্যান্সার, এই মোর দ্যান যখন আমরা ব্যবহার করব তখন যদি এখানে মোর দ্যানের পর সিঙ্গুলার ওয়ান বয় থাকে তাহলে আমরা লিখব ইজ, আর যদি এখানে মোর দ্যান টু বয়েস মানে দুইয়ের অধিক তখন আমরা লিখব আর, যেহেতু প্লুরাল আর। আবার 1/3 অফ হিজ অ্যান্সার, তার অ্যান্সারের 3/1 ভাগ, এক ভাগ, সো এক ভাগ, তাহলে কি হবে? সিঙ্গুলার ইজ হবে। আর যদি 2/3 অফ হিজ অ্যান্সার, তার উত্তরের 2 ভাগ, তাহলে 2 ভাগ, তাহলে কি হবে? আর প্লুরাল হবে। হাফ অফ দ্য ম্যাঙ্গো মানে ওই আমটির অর্ধেক, মানে অর্ধেক একটা পিস, তাহলে কি হবে? ইজ হবে সিঙ্গুলার। আর হাফ অফ দ্য ম্যাঙ্গোস মানে অনেকগুলি আমের অর্ধেক, তার মানে কি? অনেকগুলির অর্ধেক, তার মানে প্লুরাল, তাই আর হবে। সো আমরা বুঝতে পারছি যে বিষয়টা হচ্ছে হাফ অফ থাকলেই যে সিঙ্গুলার বা হাফ অফ থাকলেই প্লুরাল তা না, তারপরে দি ম্যাঙ্গো অথবা দি ম্যাঙ্গোস এর উপর ডিপেন্ড করে সিঙ্গুলার হলে ইজ আর প্লুরাল হলে আর। ওকে, রুল নাম্বার 19, একটি বিষয় হলো ডিগ্রির সাথে রিলেটেড এটা। নো আদার সিটি ইন বাংলাদেশ ড্যাশ অ্যাজ বিগ অ্যাজ ঢাকা, মানে বাংলাদেশে ঢাকার মতো আর কোনো বড় শহর নাই, তাহলে ইজ হবে। কারণ কি? একটা সিটির কথা বলতেছে, ঢাকা, বাট এখানে বলছে ঢাকা ইজ বিগার দ্যান এনি আদার সিটি, মানে ঢাকা, এখানেও কিন্তু ঢাকা শুধু, তাহলে ইজ হবে ঢাকা ইজ বিগার দ্যান এনি আদার সিটি ইন বাংলাদেশ, বাংলাদেশের অন্য সিটি থেকে ঢাকা বড়। এখানে ভেরি ফিউ সিটিজ মানে খুব কম সিটি আছে ইন বাংলাদেশ টু বি অ্যাজ বিগ অ্যাজ ঢাকা, তাহলে এখানে কি হবে? সিটিজ প্লুরাল হবে। কেন? CITIES, কারণ ভেরি ফিউ সিটিজ, খুব কম সিটি আছে। কম মানে কি? অনেকগুলো আছে, তার মধ্যে খুবই কম আছে ইন বাংলাদেশ টু বি, এখানে হবে আর, অ্যাজ বিগ অ্যাজ ঢাকা। হ্যাঁ, খুব কম সিটি আছে ঢাকার মতো বড়। ওয়ান অফ দ্য গার্লস, এই যে ওয়ান অফ দ্য গার্লস এখানে হ্যাভ হবে, কারণ হলো অনেকগুলি বালিকার মধ্যে এটাও সে বলেছিল, সো এখানে হ্যাভ হবে। তারপর লাস্ট ওয়ান, রুল নাম্বার 20, অ্যাজ মেনি অ্যাজ মানে যত বা অ্যাজ মাস অ্যাজ,
যত তত আমরা বলি যে যত চাও নিতে পারো। হ্যাঁ, তো মেনি আর মাস এখানে পার্থক্য। মেনি হলো সংখ্যার ক্ষেত্রে আর মাস হলো পরিমাণের ক্ষেত্রে। ফর এক্সাম্পল, ইউ ক্যান টেক অ্যাজ মেনি টয়েস অ্যাজ ইউ ওয়ান্ট। তুমি যত টয়েস ইচ্ছা নিতে পারো। অ্যাজ মেনি, এই যে অ্যাজ মেনি, তারপরে কি টয়েস, তারপরে অ্যাজ ইউ ওয়ান্ট, যত তুমি চাও তত টয়েস বা খেলনা নিতে পারো। ইউ ক্যান টেক অ্যাজ মাস মানি অ্যাজ ইউ ওয়ান্ট, টাকার পরে মাস, আগে পরে মাস ব্যবহার করি। সো এই টাকার ক্ষেত্রে মাস হবে ইউ ক্যান টেক অ্যাজ মাস মানি অ্যাজ ইউ ওয়ান্ট, তুমি যত ইচ্ছা টাকা নিতে পারো। সো এই অ্যাজ মাস অ্যাজ মেনি হলো যত তত, মেনি সংখ্যার ক্ষেত্রে, মাস পরিমাণের ক্ষেত্রে। নেক্সট, মেনি এ অথবা মেনি অ্যান। এখানে মেনি এ ম্যান ওয়াজ প্রেজেন্ট ইন দ্য মিটিং ইয়েস্টারডে। মেনি এ ম্যান, এ আছে, এ ম্যান, তাই ওয়াজ। মেনি এ ম্যান, মেনি এ বুক হ্যাজ, মেনি অ্যান অ্যাপেল ইজ, এগুলির পরে সিঙ্গুলার হবে। বাট মেনি অথবা এ গ্রেট মেনি, এ গ্রেট মেনি অথবা এ গ্রেট মেনি, এ ভেরি, এগুলির ক্ষেত্রে সবসময় লার্জ, বড় সংখ্যা বোঝায়, বড়। যেমন মেনি পিপল হ্যাভ কাস্ট দেয়ার ভোট, মেনি হলো প্লুরাল, মেনি প্লুরাল। তারপরে এ গ্রেট মেনি প্লুরাল, এ গ্রেট মেনি বুকস আর লস্ট টুডে, এই যে প্লুরালের কারণে এখানে আর হয়েছে, এই যে বুকস আছে তাই আর প্লুরাল। এ গুড মেনি, এ গ্রেট মেনি পিপল হ্যাভ জয়েন্ট ইন দ্য মিটিং, এখানে এই যে এ গ্রেট মেনি পিপল, পিপল কিন্তু প্লুরাল, সো এখানে হ্যাভ হয়েছে এই। তারপরে এ গুড মেনি, এখানে বয়েজ প্লুরাল তাই আর হয়েছে, মানে আর কিন্তু প্লুরাল। তারপরে দ্য নাম্বার অফ বয়েজ হ্যাজ বিন সিলেক্টেড। নাম্বার অফ মানে এটা সিঙ্গুলার বোঝায়, দ্য নাম্বার অফ দ্বারা সিঙ্গুলার বোঝায়, কারণ হচ্ছে এখানে প্লুরাল, এই বয়েজ প্লুরাল থাকলেও আমাদেরকে এখানে হ্যাজ বিন সিঙ্গুলার ব্যবহার করতে হবে। বাট এ নাম্বার অফ, এইটা দ্বারা আবার প্লুরাল বোঝাবে, এগুলির পরে ভার্বটা প্লুরাল হবে, যেমন হ্যাভ বিন, হ্যাভ বিন। এ নাম্বার অফ বয়েজ হ্যাভ বিন সিলেক্টেড, এ নাম্বার অফ বয়েজ, এই যে দেখতে পাচ্ছেন এখানেও বয়েজ, নিচেরটাও বয়েজ, কিন্তু এ দি নাম্বার অফ থাকলে হ্যাজ বিন আর এ নাম্বার অফ থাকলে হ্যাভ বিন। এই হচ্ছে আমাদের আজকের লাস্ট রুল নাম্বার 20। এগুলি এই পর্যন্তই। আসলে এই 20 আইটেম 20 টাইম যদি আমরা আলোচনা করতাম তাহলে কি হইতো, আপনার অল্প সময়ের মধ্যে ধৈর্য ধরে একটা বিষয়কে একটু বেশি সময় দিয়ে বলতে পারতাম, তখন আপনাদেরও বুঝতে সহজ হইতো, আমারও অত বেগ পেতে বা তাড়াতাড়ি শেষ করতে হবে এই ধরনের একটা ইন্টেনশন থাকতো না, তখন আপনাদের জন্য বুঝতে আরও সহজ হতো বা আমার জন্য বলতে সহজ হইতো। তো তারপরেও যেহেতু ভিডিও থাকবে, আপনারা আরেকবার কষ্ট করে দেখবেন, তখন বুঝতে ইনশাল্লাহ আশা করি সহজ হবে। এবং দেখে এই মিনিমাম 20টা সেন্টেন্স আপনারা লিখে গ্রুপে ইনশাল্লাহ সাবমিট করবেন। দ্যাটস অল। ক্লিয়ার? Okay, sir. ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। Yes, sir. থ্যাংক ইউ ভেরি মাচ। সবাইকে অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত কষ্ট করে থাকার জন্য। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। Assalamu alaikum. ওয়ালাইকুম।